যদি যেতে হয় দিদিভাই, আমি তো জানি না কজন কি হবে না হবে, আমি গল্পটা বলছি। তাহলে বিশেষ করে আমার মেয়ের মুখটা, ওকে, ওটা কোনো প্রবলেম না, ওটা আমি সব সময় করি। ওটা আপনাদের বলতে হবে না, কারণ ওটা আমার রেসপন্সিবিলিটি। একটা সমাজে একটা মানুষ আছেন, ভবিষ্যতের কথা, একদম একদম একদম, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওটা আমাদের। দেখুন আমরা কখন করি, বিষয় জানবে। আজকেও যেমন যেটা বলছি যে আপনি এটা গোপনে রাখবেন, আপনার খালি প্রবলেমটা শুনবো। তারপরে যদি কিছু আপনার মনে হয় যে না, ম্যাডামকে ক্যামেরাটা অফ করতে বলে আমি কিছু আলাদাভাবে বলতে চাই যেটা আমার ক্যামেরায় বলতে চাই না, আমি তো সবকিছু নিখুঁতভাবে মানে সত্যি কথা বলে যাবো, তাতে ভালো মন্দ সবই থাকবে। ঠিক আছে। এবার আপনি না, আপনাদের সব অপশন একটা মানুষকে সবসময় যে আমি সবকিছুই যে এখানে তুলে ধরবো এরকম কোনো বিষয় না। মানুষের জন্য যতটুকু করার দরকার, মানুষকে ভালো রাখার জন্য যেটা দরকার। এবং দেখুন, আমি তখনই আপনাকে ভালো রাখতে পারবো যখন আমি নিজে ভালো থাকবো। অতএব আজকে ধরুন আপনি একটা বললেন লাইভে আছে, তার বাইরে লাইভের মানুষ শোনেনি, জনতা শোনেনি, কিন্তু আমি যেটা আলাদাভাবেও শুনি তারও প্রমাণ রাখি। কারণ মানুষ তো ঘুরে যেতে দিদি 1 সেকেন্ড লাগে না। সেই জায়গায় আমাদের তো একটা মান সম্মান আছে, আমরা যেহেতু পরিশ্রম করছি, কাজ করছি, সেহেতু আপনার সাথে আমি কোনো মিস বিহেভিয়ার বা কোনো রকম কিছু, হ্যাঁ, এটা আমরা ক্যামেরা করি, ওটাই যাতে কেউ বদলে না যেতে পারে। মানে আমি যাতে আপনার সঙ্গে বেইমানি না করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। এবার তখনই আমি এটা ইয়ে করতে পারবো যখন আপনি পুরোপুরি ভাবে আমার বিরোধিতা করবেন না, তখন আমি তখন আমার সম্মান, আপনি আমার এত বড় একটা কাজের প্ল্যাটফর্মটাকে সম্মান নষ্ট করছেন, সেখানে তখন আমি ওপেন করবোই, মানে নিজে বেঁচে তারপরে বাবার নাম, ওটাই। আমি এখন বলুন, লাইভ চলছে, আপনি সত্যিটা তুলে ধরুন এবং আপনি নাম, ঠিকানা, থানা, কোর্ট কিছু নাম নেবেন না, নিজের নাম নেবেন না, কারো নাম নেবেন না, নিজের মেয়ের নাম নেবেন, ওকে? আর আপনি কোনো থানা, পুলিশ কারো নাম নেবেন না। যদি বা কিছু বলতে হয় আলাদাভাবে তাদের নামগুলো নিতে পারেন, যে হ্যাঁ এই ব্যক্তি এর সাথে জড়িয়ে আছে, এই ব্যক্তির সাথে, ওটা আলাদাভাবে বলতে পারেন। আমি মানে বলতে গেলে তো সবকিছু সত্যি কথা ভাঙিয়ে আপনার সামনে বলতে হবে। এবার আপনি ওই ভিডিওটা কেটে কেটে ওপেন করবেন নাকি? কাটা হয় না, লাইভ তো, এটা র ভিডিও। আমরা কি বলতো, আমরা এডিটিং করি না। আমি সত্যি কথা তো বলেই ফেললাম, তাহলে কিছু করার নেই, এডিট ডিলিট হবে না, আবার এডিটও হবে না। এটা সরাসরি করবেন না, মানুষকে এটুকু আপনি যখন আপনি এসেছেন একটা কাজ পাওয়ার জন্য, তাহলে আপনাকে সেই সেন্সটা রাখতে হবে যে আমি এটা করলে আমার বিপদ, ধরে নিন আপনার বিপদ, আপনার বিপদকে আপনি ডেকে আনবেন একটা বিচার পেতে এসে। ঠিক আছে দিদিভাই, আমি তাহলে শুরু করি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার বাড়ি তো গড়িয়ায়। আমার স্কুল লাইফে মানে লাভ ম্যারেজ করে বিয়ে হয়। আচ্ছা, বিয়ে হওয়ার পরে মানে তখন অল্প বয়সে যেটা হয়, মাধ্যমিক দিয়ে আমরা ক্লাসমেট ছিল, সে তাকে বিয়ে করি। কিন্তু করার পরে মানে সে করাটাও ছিল, তার বাবা মা বা তার আত্মীয় স্বজন সবাই জানতো, আমার বাড়ি থেকে জানতো না, কেউ জানতো না। এই কারণে আমার বাবা খুব কড়াকড়ি ছিল, আর একটু জাতেরও ভেদ ছিল। এই জন্য ওর বাড়ি থেকে সবাই জানতো। আর ছেলের আবেগের চোটে মানে সেটা বাবা মা মানে কি বলে সমর্থন করেছে, ইচ্ছা না থাকলেও সমর্থন করেছে ছেলের পক্ষে। মন থেকে কিন্তু আমাকে চাইতো না, কিন্তু ছেলের জন্য চাইতে হয়েছে। যাই হোক, মানে আমাদের দুজনের বিয়ে হওয়ার পরে এবার একদিন যায়, দুদিন যায়, ছেলে মানে কাজ করার জায়গা আছে, কাজ করে না, নেশা করছে, বিভিন্ন রকমের মেয়ে ছেলের সঙ্গে ঘোরাঘুরি করছে। এগুলো বাবা মাকে, শ্বশুর শাশুড়িকে জানানো হচ্ছে, করা হচ্ছে, বলছি আলী কোনো কি আর করে না। এবার আমার বলবো দিদি? হ্যাঁ তুমি বলো। এবার আমাদের যে দায়িত্ব, আমার যে দায়িত্ব, একটা যে বউয়ের দায়িত্ব, আমার স্বামী দীর্ঘদিন নেয়। এবার আস্তে আস্তে তো অশান্তি হয়। হওয়ার পরে আমি যদি আমার স্বামীকে কিছু বলতে যাই, আমার শাশুড়ি আমাকে মানে উল্টো পাল্টা কথা বলে। একমাত্র ছেলে, বড় লোকের, আর আমাকে মানে বাবা মার অবস্থা তেমন ভালো না।
বাবা মার বড় লোকের ছেলে বলে সে যা কিছু করতে পারে, তাকে কিছু বলা যাবে না। আর আমি যদি কিছু বলতে চাই, আমার শাশুড়িও বলে, বা আমার শাশুড়ি মানে জয়েন্ট ফ্যামিলির মতো, মানে জয়েন্ট না কিন্তু একই বাউন্ডারির মধ্যে অনেকগুলো ফ্যামিলি রয়েছে, সবাই মিলে আমাকে গরিবের মেয়ে পেয়ে যেরকম বলার বলে। যাক এই করে চলতে চলতে 4 বছর পরে আমার মেয়ে হলো। সেও আরো ডিটেলস অনেক কাহিনী আছে, বলতে গেলে তো মানে দিন শেষ হয়ে যাবে, আমি শর্টে বলে যাচ্ছি। 4 বছর পরে মেয়ে হলো, আশায় থাকলাম আমার স্বামীর পরিবর্তন হবে, হয়তো মেয়েটার মুখ দেখে, অনেক সময় হয় না বাচ্চার মুখ দেখে স্বামীর পরিবর্তন হলো না। এবার ঘরেও দেখলাম আস্তে আস্তে ঘরের ভিতরে নোংরামো শুরু করলো নিজের কাকি শাশুড়ির সঙ্গে, মানে ছোট কাকি শাশুড়ির সঙ্গে। এবার ওদের ফ্যামিলিটা এমনই, ওদের রক্তটা আর বংশটা, ওর দাদু থেকে, বাবা থেকে, কাকা থেকে, ও থেকে, এই লাইনটা ওদের রক্তের সঙ্গে। এরা বেশি দূরও যায় না, ঘরের মধ্যে ঘরে আশেপাশে, সেটা ওর পাড়ায় গেলে, ওর পরিবেশে গেলে সেটা বোঝা যাবে। যাক সবকিছু মানে গরিবের মেয়ে তো, আর বাপের বাড়ি ব্যাক করে আসবো, একটা মান সম্মানের ব্যাপার, সহ্য করে করে থেকে থেকে কোনো পরিবর্তন হলো না। মেয়ে বড় হলো, খরচা বাড়লো, কতবার হাতে পায়ে ধরলাম, নন্দাইকে নিয়ে বিচার সালিশি হলো যে আমার মেয়ের দায়িত্বটা নয়। এই বাজারে পেটে ভাতে নয় শ্বশুর খাওয়াচ্ছে, কিন্তু আদার্স তো দিদিভাই খরচা থাকে, স্কুল রয়েছে, টিফিন রয়েছে, মানে আমাদের হাত খরচা রয়েছে, কোনো কিছুই কেউ দায়িত্ব নেয় না। ছেলেকে বললে বলে বাবার এত আছে, খাবে কে, ওদের কাছে নিয়ে খাও। আর বাবাকে বললে বলে ছেলের কাছে চাইতে পারো না, তাহলে ও ঠেলে এদিকে দেয়, এ ঠেলে এদিকে দেয়, মানে সঠিক দায়িত্ব না মানে আমার স্বামী নিচ্ছে না শ্বশুর শাশুড়ি নিচ্ছে। এবার দিনের পর দিন কষ্ট করতে 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 আর দেয়ালে পিঠ থেকে গেল। তারপরে আমি যখন ওই ঘরের ভিতরে ওই কেসটা ধরলাম, তখন মনটা একেবারে দিদিভাই আমার ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে বলো 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 ভেঙে যাওয়ার পরে এবার আমার হ্যালো হ্যালো দিদিভাই। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, ওই রিঙ্কুর বাড়ি থেকে বলছিলাম, একটু ফোন করেছিলাম না? ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিদিভাই বলছি, আমি বলেছিলাম একটু লাইভে আছি। শুনুন না একটু, 1 মিনিট, আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না না, আমি বলছি আমি ফেসবুক লাইভে আছি, এটা বলে দিলাম আপনাকে। ও বলুন। ফেসবুক লাইভ, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আবার ফেসবুক লাইভে হবে কি, শো করবে? ওটাই তো জন্যই বলছি, আমি একটু ফেসবুক লাইভে আছি, অন্য একটা সমস্যা নিয়ে শুনছিলাম। বলুন বলুন, অফ করে দিয়েছি, স্পিকার অফ, বলুন। হ্যাঁ, এটা সরকারি কর্মচারীকেও তো 20 লাখ টাকা ডিমান্ড করে না, সেটা তো ব্যাপারটা আলাদা। সেটা যদি স্বামীর সাথে স্ত্রীর ডিভোর্স হয়, সন্তানের সাথে ডিভোর্স হয় না। না না, আপনি আমার কথাটা বুঝেছেন? আমি বলতে চাইছি যে যেটা আমি লিগাল সেটাই তো করব, ইলিগাল কাজকর্ম তো করতে পারবো না। তো আমার কথা হলো কি, যেটা সমাজে আর 5টা মানুষের সামনে যদি কাজটা করে আমি বলি যে এই কাজটা আমি করে এসেছি, মানুষ যেন আমাকে ক্রিমিনাল না বলতে পারে, এমনই কাজ করব আমি। তাহলে আমার, দেখুন কথার তো হেরফের হচ্ছে না, প্রথম কথার সাথে দ্বিতীয় কথা, দ্বিতীয় কথার সাথে তৃতীয় কথা। না, আমি তো ওখানেই বসতে বলিনি, আমি বোনকে এটাও আমি অপশন দিয়েছিলাম। তাহলে স্বামী স্ত্রী না বসলে কোর্টে কি করে হবে?
না 20 লাখ টাকার কথা বললেন বলে বললাম, কারণ বোন আমাকে বলেছিলেন তার সামর্থ্য অনুযায়ী, তার বাবার সামর্থ্য অনুযায়ী মেয়েকে দেবে। ব্যাংক অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারে না, ওটালে হ্যাকার বলে তাদেরকে। সবকিছু ব্যাংক অ্যাকাউন্ট ওটা, হ্যাঁ অ্যাকাউন্টে করে করা যায়, বাট সেটা নয়, আমরা সেটা ডিসকাস করতে চাচ্ছি না। বাবার সেটা নয়, আমি বলছি ওর যে মার্কেট সম্পত্তি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আজকে 20 বছর ইনকাম করেছে, আমি মেনে নিলাম কিছু যা আছে সামথিং এখন কিছু আছে, তার থেকে তো কিছু অংশ মেয়েটার নামে দিতে পারে তো। এবার ওকে জিজ্ঞেস করবেন যে মেয়েটার নামে কতটা দিতে পারে, আপনি একবার ডিসকাস করবেন। আর যদি এটা তো আমি জিজ্ঞাসা করতে পারি না, এটা তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন। সরাসরি জিজ্ঞেস করলে তো আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি কেন জিজ্ঞেস করবো যে আপনার মেয়েকে কতটা দিতে পারবেন? এটা আপনারা, মেয়ে জিজ্ঞাসা করবে, বউ জিজ্ঞাসা করবে। এটা বাবলি মুখার্জি সমাজসেবিকাও কেন জিজ্ঞেস করবে আপনি মেয়েকে কতটুকু দিতে পারবেন? আমি তো ওই জন্য বললাম দুই পক্ষ বসুন, আপনাদের ন্যায্য অধিকারটুকু আপনারা বসে মীমাংসা করে আপনারা চান। আমি আছি, মধ্যস্থতা করব, নিরপেক্ষতার সাথে করব। যে আমাদের জামাই যে বলেছেন, ঠিক আছে, যে মানে ডিভোর্স করে নেবে, বাট ডিভোর্স করতে তো না, ডিভোর্স করে নেব কথাটা বলেনি। ডিভোর্স করে নেব কথাটা বলে তো আমরা যেতাম না। দিতে বলেছেন, ডিভোর্স দিতে না 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 না, দুটো কথা বলেছে। দেখুন, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যেদিনকে আমরা গেছিলাম, আমরা ভিডিও ফুটেজটা সোশ্যাল মিডিয়া করিনি, যেহেতু উনি আমার কাছে আবেদন করেছেন আমরা লাইভ করব না, সেহেতু আমরা ভিডিও ফুটেজটা কখনো আমরা করিনি। মানুষের মতামতেই ভিডিও করা হয়। কিন্তু লাইভটা যেমন করলাম না, তেমন আমরা তো প্রুফ রাখবো ওখানে আমাদের কি ঘটেছে। তো সেখানে যেটুকু কথা আছে, উনি কিন্তু বউ নিতে গেছিলেন। এবার বউ না না না, কিভাবে বউ নেওয়া যায়? মীমাংসা করে তো বউ নিতে হয় যদি বউ চলে যায়। আজকে তার সাথে সম্পর্ক নেই, প্রতিবার যখন আসছেন ঝগড়া অশান্তি করে ওই 10-15 দিন জন্য আসবেন, এসে 2 দিন ভালো ব্যবহার করবেন, পরের দিন আবার 15 দিন পরে ঝগড়া অশান্তি করে বাড়ি যখন থাকবেন না তখন ঠিক তাকে ঠিক ঝামেলা অশান্তি করে বাপের বাড়ি চলে আসতো, তারপরে ঝামেলা করলে, এই তো ওর অভিনয়। ঠিক আছে, এটা এই ক্ষেত্রে এইরকম করে সংসার হয় না, তাহলে তো একটা সিদ্ধান্ত তো নিতে হয়। ওকে বলুন যে যদি ও যদি চায় ও কোর্ট কেস করতে পারে বা কোর্ট ডিভোর্স দিতে পারে, মানে যেটা ডিভোর্স হয়, ডিভোর্স করার জন্য ও এগ্রি করুক, বাকিটা এদের পক্ষ থেকে করে নেবে। মানে আপনি বলছেন ছেলে পক্ষকে ডিভোর্স ফাইল করতে? যেটা ডিভোর্স ফাইল করতে এর কাছে তো পেপার আসবে এর অ্যাড্রেসে, সাইন করার হলে সাইন করবে, না হলে রিটার্ন ব্যাক যাবে, তারপরে এদের পক্ষ থেকে এরা যেটা করার করণীয় সেটা করবে। আচ্ছা, এদের তো কেস আছে, বধূ নির্যাতন কেস তো করেছে। নেই, ভুল হচ্ছে আপনার, এইটাই তো ভুল হচ্ছে। আমার ভুল? আমি বলছি, আপনি জানেন যে বধূ নির্যাতন কেসটা উইথড্র করে নিয়েছে? সেটা আমি কি করে জানবো? আপনি কি সেদিনকে মীমাংসা সবাই ছিলেন যে আপনি বলবেন? হ্যাঁ, উইথড্র করে নিয়েছে, এটা জানেন আপনি? যে কেস করে সেই উইথড্র করতে পারে, আপনি কি করে করলেন? সেই উইথড্র করেছে, সেই থানা থেকে সে তাকে ডেকেছিল, থানা থেকে তাকে তার কাছ থেকে সাইন করেছেন। আপনি সুকুমারকে বলবেন যে কেসটা এখনো কি আছে, আপনি জিজ্ঞেস করুন তো একবার, ওর ক্ষমতা থাকলে যদি আপনি দেখাতে পারে। না না, আমি তো তার কথা বলছি না, আমি আমার কথা বলছি। একবার তো কেস হয়েছিল, কেসটা ধরুন উঠেছে হয়েছিল, এবং পুলিশের কাছে আমি এটা বলছি, পুলিশের সাথে তাল মিলিয়ে যেটুকু করার সেটুকু, মানে পুলিশের সাথে যেটা কম্প্রোমাইজ করে, যেটা ধরুন একটা এস্টিমেট করে দিন, সেটা উইথড্র করে হোক, ওরা ভুল বুঝিয়ে হোক, যেভাবে হোক সাইন করে পেপারটাকে উইথড্র করে নিয়েছে, ভুল করে। কথাটা বুঝতে পারলেন আমার? মেয়েটার বাবা মা কিছু জানে না, ওরা গেছিল বাবাটা, মেয়েটাকে সাইন করিয়ে উইথড্র করে নিয়েছে সেটা বলেনি, অন্য কোনো কাগজ হিসাবে সাইন করে নিয়েছে, যে কোনো কাগজ হিসাবে, সেটা কেসটাকে বধূ নির্যাতন যে কেসটা করেছে সেটা কেসটাকে উইথড্র করে নিয়েছে, একটা সাইন করে 2 দিন সাইন করে উইথড্র করে নিয়েছে, সেটা বুঝিনি। এটা আমি আপনাকে বলছি, আগে সুকুমলকে জিজ্ঞেস করবেন যে ওই কেসটা যদি থাকে। না, ওই কেসটা আছে তো, ওই ওহো, আপনি এরকম তর্ক করছেন কেন? আমি কি বলেছি ওই? না না, কেস আছে আমি বলছি না, একটা কেস হয়েছিল সেইটা বলেছি আমি। হ্যাঁ, একটা কেস করেছিল, হ্যাঁ। এদের একটা ফল্ট ছিল, যেদিন এরা বাড়ি থেকে বেরিয়েছে এদের মেডিকেল টেস্ট করায়নি, একটা বড় ভুল করেছে এরা, এদের বলেছিলাম
এরা কি করেছে, এই দিদি আর ওই আমার জামাইবাবু দুজনে এত ভুল করেছে। এরা কি হসপিটালে যায়নি, এরা লেট হচ্ছিল। অ্যাকচুয়ালি এদের বাড়ি ওখান থেকে, এদের বাড়িতে অনেকটা ডিস্টেন্স। এরা ওখান থেকে এখানে আসলে রাত 12টা 11টা 12টা বাজতো। যার কারণে কি বলছে, এরা যে লেট হয়ে যাচ্ছে, তো আমরা বাড়ি চলে যাই, কালকে আসবো। মেডিকেল কেসটা যদি আজকে সেই হসপিটালে করতো, সেইখানে ওই ওদের বাড়ির কাছে যে কোনো মেডিকেল হসপিটাল থেকে মেডিকেল করে যদি আজকে সেইখানে কোর্টের থানাতে আজকে ডায়েরি করতো, বলে নিয়ে যেত, তবে এর গ্রেনেডের অনেক হতো এবং অ্যাটেন্টেড অনেক কিছু হতে। কিন্তু সেই জায়গাগুলো এরা অনেকটা করে দিয়েছে, মিসআন্ডারস্ট্যান্ড করেছে। দেখো, সবাই বোঝে কখন, যখন ঠকে তখনই বোঝে। ঠিক আছে, আজকে কেউ চায় না কোন সংসার ভাঙতে, সবকিছু বুঝতে হবে। কেউ কখনোই চায় না, আমরা সংসার করেছি, আজকে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সবকিছু সবারই আছে, কিন্তু কখনোই চায় না অশান্তি হতো, কিন্তু একটা অশান্তি লিমিট থাকে। মানে আপনারা আমার মাধ্যমে জানতে চাইছেন ছেলে মেয়েকে কি দেবে, তারপরে আপনারা কোনো মীমাংসায় বসবেন না। এক মিনিট আমি একটু বলে নি, মানে আপনারা কোনো মীমাংসায় বসবেন না, কোনো কিছু হবে না। আপনাদের খালি আমাকে ভায়া হয়ে বা স্পাই হিসাবে বলতে হবে, ইনফরমেশনটা দিতে হবে যে সে তার মেয়েকে কতটুকু দেবে, এই খবরটা আপনাদেরকে দিতে হবে, তাই তো? একটু দিয়ে দিলে ভালো হয়, যদি হেল্প হয় তবে। সরি দাদা, আপনার তরফ থেকে সরি, আমার একজন সোশ্যাল ওয়ার্কারের কাজ একজনের খবর আরেকজনকে দেওয়া নয়। আমার একজন সোশ্যাল ওয়ার্কারের কাজ দুই পক্ষকে বসে ফেস টু ফেস কথা বলে আপনি 20 লাখ চান। তাহলে আমি আরেকটা কথা বলছি, আমি তাহলে কথাটা বলছি, তাহলে এই পর্যন্ত স্টপ করে থাক। অবশ্যই হ্যাঁ, একদম এখানে সম্মান থাকবে আমার, কিন্তু আমি আপনাকে বেশি ডিস্টার্ব করছি না, বা যদি কোনো থাকে, ঠিক আছে, যদি সংসার করার কোথাও ইচ্ছা থাকে, বিয়ে করার ইচ্ছা থাকে, করতে পারে, নো প্রবলেম। সেটা নিয়ে আমি জানতে পারবো না, আমি ইল্লিগাল কাজ করবো না, তার ডিভোর্স না দিয়ে আমি বলতেও বলবো না। আপনি ইল্লিগাল কথা বলতে পারবেন দাদা, যে ওর যদি বিয়ে করার ইচ্ছা থাকে বিয়ে করুক। আমি হলো কি বলবো, যে সোশ্যাল ওয়ার্কার হিসাবে দেখুন দাদা, আপনি ডিভোর্স দেবেন তারপরে বিয়ে করবেন, রাইট না? তো আমি তো আইনের ঊর্ধ্বে যেতে পারবো না। এবার ওর যেটা সিদ্ধান্ত হয় আমি আপনাকে জানাচ্ছি, জাস্ট এটাই। আমি এবার ওই দেখুন, টাকা পয়সা ডিল, কোনো সম্পত্তি লেনদেন, এইসব আমি করি কি বলুন তো, ফেস টু ফেস, যেখানে আমি কোনো কিছুর মধ্যে থাকবো না। ব্যাপারটা বুঝেছেন? আমি ওইখান থেকে, আপনি কিছু মাইন্ড করেন না, ওখান থেকে খবরটা নিয়ে আপনাকে দেওয়া, তারপরে আপনারা নিয়ে নিলেন একটা পদক্ষেপ। এবার আমার কাছে যে মানুষটি এসছেন, এবার সেই মানুষটির সাথে তো আমি একটা ধোকাবাজি করলাম। আপনিও যদি ইন ফিউচারে আমার কাছে আসেন, কারো খবর কাউকে কি দেওয়া উচিত? এবার এই খবরটা আপনি বলুন না, যে দিদি আমরা বসবো, ধরুন আমার বোন বসবে না, বা আমার ভাগ্নে বসবে না, কেউ বসবে না, আমি বসবো, আপনি বসবেন, জামাই বসবে আর মেয়ে বসবে। যদি আপনি এতে রাজি হন তাহলে বলুন, তাহলে বসুন না, অফিসে বসুন, আপনার পাড়ায় যাওয়ার দরকার নেই, 5টা পাড়ার লোক দেখবে। এর আগের দিন গিয়েছিলাম গ্রামের লোকজন দেখছিল, দরকার নেই। দেখুন, আমি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে রাখছি, এবং যিনি ভিকটিম আছেন তিনিও জানুন, আমি কোনোদিন ইল্লিগাল কাজকর্ম করব না। আমি বিশ্বাস মানুষের ভাঙবো না। তাতে যদি দুটো মানুষের মনোপত না হয়, সেই কাজটা আমি কমপ্লিট ঠিক মতো করে দিতে পারবো, ঠিক আছে, যে পক্ষের কাজ নিলাম। কিন্তু আমি যদি আপনাদেরকে পুরো ম্যাটারটা তুলে ধরি, নাম না নিয়ে, যে একটা এই সমস্যা বা আমি এইটা সমাধান করেছি, আপনারা যতজন মানুষ এখানে দেখছেন ততজন মানুষ এগ্রি হবেন যে না বাবলি, আপনার এই জায়গাটায় কোনো ভুল নেই, বা তোমার এই জায়গাটায় কোনো ভুল নেই, তুমি মানুষটির জন্য ভালো করার চেষ্টা করছো। তারা ব্যাপারটা বুঝলেন না, এবং আমি জানি এখানে কমেন্টগুলো কি হতে পারে, এবং আমি অবশ্যই যদি দেখি যে আমাকে ইনকমপ্লিটটা কমপ্লিট করবো, তাহলে আমি অবশ্যই আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো বিষয়টা। কিন্তু ইল্লিগাল কাজকর্ম 20 লক্ষ টাকা পাইয়ে দেওয়া, কোর্টে যাক 20 লক্ষ টাকা পাওয়ার জন্য, আমি তো পাওয়াতে পারবো না। আমি মানুষের সামর্থ্য অনুযায়ী সবাইকে মিলেমিশে বসে আমি এটা করতে পারবো। কোর্ট যেমন দেখতে আসে না কার কত সম্পত্তি কোথায় কার নামে কি করা আছে, তেমন আমিও তো পারবো না, না, এটা আমার রাইট নেই। আর কারো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা আমি এটাই পারবো না। এই ধরনের মানসিকতা, এই ধরনের কাজ, আমি এই ধরনের ওই হ্যাক করা, তার অ্যাকাউন্টে কত টাকা আছে, ঠিক আছে, সেটা দেখার দরকার উকিল বাবু নোটিশ পাঠিয়ে ব্যাংকের তার কত টাকা ইনকাম আছে, তার ব্যাংকে কত টাকা আছে, উকিল বাবু কোর্ট সেটা বুঝে নেবে। কিন্তু যেটা আমার রাইট নেই, সে ধরনের কাজ আমি সমাজে এই 12 বছরে আমি করিনি, আমি আগামী দিনেও করব না।
তবে অবশ্যই তারা ফোন করছেন, আমি আর একবার ফোন করব, কিন্তু আমি এখন কাজটা করছি, আমার প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমার ভয়েস কলগুলো ইয়ে হচ্ছে। হ্যাঁ দাদা, আমি স্পিকার অন করেই ফোন আমি তুলি। আমি ওই জন্য আপনাকে জানিয়ে দিয়েছিলাম দাদা আমি লাইভ করছি। ওগুলো ডিলিট করা হবে না? এই মা, আপনি যেটা বলছেন এটা ন্যায্য কথা বলছেন, ডিলিট কেন করবেন? আপনার ছবি বা আপনার নাম বা আপনি কোথা থেকে না না, বা আপনার নাম্বার কিছু তো নেই এগুলো ডিলিট করে দিন। না। কেন? আমি কি বলছি বুঝেছেন? আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনি কে বলছেন, আমার কোন কেস, আমার তো কিছু নেই। আপনি যেটা জানাচ্ছেন আমার মাধ্যমে, সেটা যদি সে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পায়, দেখুক না। আপনারা দুই পক্ষ রিলেটিভ, আপনারা উত্তর দিন না। কোর্টে গেলেও তো প্রুফ রাখতে হয় যে আপনাদের কি দাবি ছিল। আপনারা যখন কোর্টে যাবেন, তার যেমন কত টাকা সম্পত্তি আছে এটা যেমন দেখবেন, তেমন আপনাদের কি চাওয়া পাওয়া সেটাও তো ছেলেপক্ষ হয়ে উকিল বাবু দেখবে বা কোর্ট দেখবে না। তো আপনি যেটা বলছেন, আমি তো আপনার নাম বলছি না, আমি তো কোন কেস বলছি না, কোথাকার ঠিকানা বা কার ফোন নাম্বার কিছু বলছি না, আমি জাস্ট একটা সমস্যা নিয়ে আলোচনা করছি। এবং আমি কি সেটা ভিডিও স্পিকার অন করেই ফোন তুলি, ওই জন্য আমি বললাম দাদা আমি লাইভে আছি, আমি ব্যস্ত আছি। তাহলে না করাটাই বেটার। এখনো রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ড তো আমার সবসময় হয় দাদা। রেকর্ডিং অনলাইন অটোমেটিক হয়? অটোমেটিক হবে। আপনার সাথে কথা বললে যে কেউ কথা বললে যে কেউ ফোন করলেই আমি স্পিকার অন করেই ফোন তুলি। এই 12 বছর কাজ করছি, যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখছে স্পিকার অন করেই ফোন তুলি। তাই মানুষকে জানিয়ে দিই যে দাদা আমি লাইভে আছি, আমি কিন্তু জানিয়েছি আপনাকে। তারপরেও আমি বললাম আমি পরে কথা বলবো। বলেছি আপনি তো অন্যায্য কথা বলছেন না, আপনি তো ন্যায্য কথা বলছেন। আমি অনেক কথা বলছি, আমি বলেছি তাহলে আপনার ভয়েস নিয়ে কোনো প্রবলেম নেই। না না, ভয়েসের সাথে কোনো সম্পর্ক নেই সেটা। আমি দেখলাম লাইভে হচ্ছে হ্যাঁ লাইভ হচ্ছে দাদা, আমি তো আপনাকে জানিয়েছি। তো ওটাই আমি বলছি যে যদি কিছু দেওয়ার হয়, যদি আপনি তো বলতে পারবেন না বললেন, এটা আপনাদের পক্ষ দিয়ে টাকা পয়সার ডিলটা আমি করি না, আমি সংসারের কথাটা বলতে পারি যে বোন তুমি সংসার করো, সে হয়তো সংসার করবে না, কেন করবেন না এইসব। কিন্তু কে কার সন্তানকে বাবা কত টাকা দেবে এটা মা বলার রাইট আছে, মানে স্ত্রী। আপনি রিলেটিভ, আপনারও রাইট নেই যেটা তার স্ত্রী পারবে বলতে, তাই না? কাকে বলবে? আপনাকে না, মানে হাজবেন্ডকে? হাজবেন্ডকে, আমাকে না, হাজবেন্ডকে। হাজবেন্ডকে বলবে দেখো তোমার এই সম্পত্তি আছে, আমি তোমার কাছ থেকে এইটুকু চাইছি, তুমি কি আমাকে দেবে? আমার মেয়ের এই অবস্থা, তুমি কি দেবে? আমার মেয়ের খরচা এত, তুমি কি দেবে? ঠিক তখন আমরা যখন, আপনি মামা, আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে দেখলাম না, একটা মানুষ হিসাবে দেখলাম, বা 5টা লোক বসলো তার বাবা মা সবাই মিলে, তারা তখন দেখবে যে জামাই কি কথাটা বললো। এবার জামাই যদি কোনো ভুল কথা বলে তখন আমরা সবাই মিলে এক হব। জামাই যদি ভুল কথা না বলে, সংসার করবো না না, ওহো, আমাকে যে কথাটা বলেছে এই বোনকে বলেছি, এই বোনকে এটা বলেছি তুমি যদি সংসার না করো আমি সংসার জোর করে করাবো না, এটা বোনকে জানিয়েছি। অতএব আমি জোর করে কাউকে সংসার করাই না। উনি বললেই কি আমি সংসার করাবো জোর করে? একজন সোশ্যাল ওয়ার্কারের কাজ তো জোর করে কাউকে সংসারে ঢুকিয়ে দেওয়া নয়। ঠিক আছে, এই বিষয়ে বলে কাটবেন দাদা ফোনটা, আপনি যখন লাইভটা দেখছেন এই বিষয়ে বলে, আপনার হয়তো ফোনের নেটওয়ার্কের প্রবলেম, আপনি বলে কাটুন যে আমি পরে কথা বলবো বা কিছু, বা এটা এন্ড, আমি এন্ড হলেও আমি রাজি। আর যদি এন্ড না হয় আমি অন্য পথে যাব, কারণ আমি এটা ডিক্লিয়ার করবো যে এখানে আমার কোনো ফল্ট আছে কি নেই এটা পাবলিকের কাছ থেকে জানবো। হ্যাঁ, আমি কারো নাম ঠিকানা আমি কিছু বা ক্যামেরা বা কোনো কিছু নয়। হ্যাঁ, আমি একটা বিষয়, একটা ম্যাটার আমার কাছে এসছে, এই সমস্যাটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, এবং আলোচনায় যে আমার সিদ্ধান্তটা সেটা মানুষকে জানাবো। সেখানে সকল শ্রেণীর মানুষ আছে, তারা দেখবেন বুঝবেন যে না বাবলি মুখার্জি ভুল সিদ্ধান্ত তাদের ফ্যামিলিকে দিয়েছে কিনা, ভিকটিম পক্ষ হয়ে কোনো কথা বলছে কিনা। সত্যিই কি বাবলি মুখার্জি নিরপেক্ষতার সাথে কথাটা বলেছেন মেয়ে পক্ষকে বা মেয়ে পক্ষের বাড়ির লোকের সাথে? না, যে ভিকটিম এসে তার পক্ষ, সেটা দিকটাও কি দেখেছে নিরপেক্ষতার সাথে? দুজনকে কি সমানভাবে দেখছে না? দুজনকে আলাদা আলাদা, ভিকটিম এসছে বলে ভিকটিমকে আলাদা নজরে, যে আসেনি তাদেরকে আলাদা নজরে দেখা হচ্ছে, এটা আমি অবশ্যই তুলে ধরবো। কারণ বিষয়টা হলো কি, আমাদের এই কাজটার উপর ইমেজ, আর আমরা সততা আছে। আমার কথা হলো যেটা বলবো, আমি রেকর্ডকেও ভয় পাই না, আমি ক্যামেরাকেও ভয় পাই না। কারণ রেকর্ড ক্যামেরা আজকে একটা ছেলের সামর্থ্য অনুযায়ী চাইতে হবে। আমাকে কেউ যদি বলে দেয় যে দিদি আপনি দেখুন যে 20 লাখ টাকা দেবে কিনা, আমি একথা জীবনেও বলবো না দাদা আপনি কি 20 লাখ টাকা দেবেন। কোনো টাকা পয়সা ডিলিংস না, সন্তান আর স্ত্রী, আদারওয়াইজ কেউ না, ফ্যামিলি,
সে দাবি করতে পারে, যেটা কোর্টে যেমন কেস করলে তাকে স্ত্রীকে করতে হবে, ওখানে মামাকে, কাকাকে, দাদাকে, সোশ্যাল ওয়ার্কারের সই হবে না, ঠিক তেমন বউ চাইছে কোর্ট দেখবে স্বামীর কি ইনকাম, সোর্স অফ ইনকাম কি আছে। কোর্ট যদি মনে করে ব্যাংক অ্যাকাউন্ট সিজ করবেন, করবেন। কোর্ট যদি মনে করে তার বিষয় সয় সম্পত্তি খতিয়ে দেখবেন, সেটা কোর্টের রাইট আছে, কিন্তু বাবলি মুখার্জি রাইট নেই কার নামে কতটুকু সম্পত্তি আছে, কার অ্যাকাউন্টে কত টাকা আছে। আমি দেখবো তিনি কি কাজ করেন, তার সোর্স অফ ইনকাম কি, তিনি কাজ করছেন, তিনি কতটুকু তার স্ত্রী সন্তানকে দিতে পারবেন। এবার সেটা আপনারাও দেখবেন, আপনারাও থাকবেন এই পক্ষ থেকে। এরকম করে ভায়া হয়ে পিয়নগিরির কাজ আমি করি না, যে এখানকার ইনফরমেশন নিয়ে ওখানে দেবো। যদি আমার একটা ইনফরমেশন যদি ওনার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে একটা মানুষ আমাকে বিশ্বাস করে 10টা বছর সে আমার লাইভ দেখে, সেখানে দেখে বিশ্বাস করে এসছে, সে তো আর বোকা বলে আসেনি। তো সেই বিশ্বাসটা তো অবশ্যই মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, যে আসছে তার ক্ষেত্রেও রাখার চেষ্টা করবো, যারা আসছেন না ঘরে বসে সমস্যা নিজেদের মেটাবেন তাদের ক্ষেত্রেও রাখার চেষ্টা করবো, এবং কিভাবে সমস্যার সমাধান করবেন সেটাও আমি বলে দেবো ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে। ব্যাস, এটা আমার কাজ। পরিষ্কার পরিচ্ছন্ন। ক্যামেরাকে তারাই ভয় পায়, অবশ্যই ক্যামেরাতে একটা ইমেজ নির্ভর করে, নির্ভর করে, কিন্তু তুমি যদি টু দা পয়েন্টে কথা বলো তাহলে তুমি কোনো রকম ভাবে এই ভয়েসটা বেরিয়ে গেলে এটা আউট করবে। এটা আউট হলে কোনো ব্যাপার নেই, তো তোমার ন্যায্য অধিকার তুমি চাইছো। তো আমি শুধু বললাম দিদিভাই তুমি মুখটা দেখিও না, যেহেতু আমার মেয়ে বড় হয়ে গেছে আমি দেখাবো না, হ্যাঁ, আর নামগুলো বলবো না, হ্যাঁ বলবে না, আমার রাস্তাঘাটে বিপদ। একদম একদম। তুমি তো চেয়েছো, ভয়েস দাও, আমার তো ভালো। তোমার ভয়েস দেখে কেউ কি বুঝতে পারবে যে কে এসেছে কোথা থেকে? তুমি তো গড়িয়া বলেছো, ধরে নাম গড়িয়া থেকে একজন এসেছে, কেউ বলতে পারবে যে তুমি কে? এখানে কেউ নাম তো উঠছে, নাম তো উঠছে না। তো ওনাদের সেটা একটু ভয়, কেন ভয় করবো কেন? আর আমি তো বলে দিচ্ছি তাদের লাইভ চলছে। আমার ভয়েসটা, আমার গল্পটা শুনো। একদম একদম একদম। বলো। আর ফোন তুলবো না, ফোন তুললে মাথাটা আমার খারাপ হয়ে যাবে। আমারও তো মানে বলো বলো, আরো লোক বসে আছে, বলো। কত পর্যন্ত বলেছিলাম যেন? ওই যে তুমি বললে যে এরকম তোমার শাশুড়ি মা মানে ছেলেকে ভালোবাসো বলে আমাদের এটা মেনে নিল, হ্যাঁ ঠিক আছে, মেনে নিল, কিন্তু ওটা মন থেকে না, মুখের থেকে মেনে নিল। তারপরে বললাম ও 4 বছর পরে আমার মেয়ে হলো, বড় হচ্ছে, খরচা বাড়ছে, শ্বশুর শাশুড়ি খেতে দেয়, আমি সত্যি কথাই বলছি। কিন্তু দুবেলা দুটো দিদিভাই খেতে দিলে জীবন চলে না বর্তমান সময়ে। একটা বাচ্চার লেখাপড়া, তার টিফিন, তার জামা কাপড়, তার অসুখ বিসুখ। এবার আমার যতই আমি চেপে চলি, যেহেতু আমি বড় হয়েছি, বুঝতে শিখেছি, কতটা চাপা যায়। আমারও নিজস্ব তো একটা হাত খরচা আছে, এর দায়ভার কেউ নিল না। এমনকি আমি বলেছি মা, মানে আমার শাশুড়িকে, দেখো ছেলে তো এরকম করছে, প্রতিদিন আর কত ঝগড়া করবো, আর করলে তো বাড়ির সবাই, তুমি সবাই তো আমাকে খারাপ বলো, আর আমিও রাগের মুহূর্তে বলি, তোমরাও বলো, ছোট বড় হয়ে যায়। কিন্তু আমি খেটে খাই, তুমি আমার বাচ্চাটাকে দেখো। আমি ওখান থেকে আসবো না বলে এই সুযোগটাও দিলাম, কিন্তু আমার শ্বশুর বললো ডাল ভাত খাও, নুন ভাত খাও, না খেয়ে থাকো, বাইরে বেরোতে হবে না। কতদিন না খেয়ে থাকা যায়? বাচ্চার লেখাপড়া বন্ধ করে রাখা যায়? একবার ভর্তি করে দিলে, একবার দিদিভাই বাচ্চাটাকে ভর্তি করে দিলে সারা বছর হয়ে যায়। তার বই খাতা, টিউশনি, মানে আরো তো সবকিছু লাগে, এগুলো কে করবে? কোনো দায়ভার দিল না। এই করে করে অশান্তি হতে 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 ঠিক আছে, আমার বর কি করে, ঘুম থেকে ওঠে 8টা-9টার সময় ওঠে। মেন জিনিসটা বলো, কি সমস্যা তোমার? সমস্যাটা কি? আর মানে সরি, আপনার সমস্যাটা কি, আর এখন আপনি কি চাইছেন, আর কোথায় কোথায় আপনি জানিয়েছেন সেসব কি, মানে ফুল অ্যাড্রেস বলতে হবে না, থানা, পুলিশ, কোর্ট, এই যে এটা এরকম ভাবে বলবো। এই করার পরে কোনো সমস্যা বিচার সালিসিতে মানে ঘরে রয়ে কোনো কিছু হলো না। ও 2-1জনের মানে পাড়ার বলেছিলাম, বলার পরে কোনোটাই কিছু হলো না। আমি আর সহ্য করতে পারলাম না, মেয়েটাকে নিয়ে আমি 2018 চলে আসি। ওর 4-এর ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে যায়। ওর ছোট কাকির যে সম্পর্কটা ধরেছিলাম ঘরের মধ্যে, মানে স্কুল বাড়ির মতন ওদের বাড়ি, পাশে ওর কাকিমার ঘর, তারপরের ঘরটা আমাদের।
ধরার পরে আমি চলে আসতাম, কিন্তু আমার মেয়েটার তো এখানেই স্কুলের সমস্যার জন্য আমি মানে দাঁত চিপে আমি ওখানে ছিলাম। যেই আমার মেয়ের 4 পরীক্ষা দেওয়া হয়ে গেল, আমি চলে আসলাম 1918 সালে লাস্টের দিকে। আমি নভেম্বর মাসে চলে আসার পরে চলে আসছি। আসার পরে কিছুদিন যাওয়ার পরে আমার এক যা ছেলেকে দিয়ে পাঠায়, ওই রাস্তায় এসে আমাকে কথা বলে, রাস্তায়, কাকিমা যাবে না? আমি, তুমি কি বাড়ির গাছিয়া, বা তুমি কি আমার ড্রাইভারটা নেবে? তুমি রাস্তায় এসে মানে ভাইয়া সিস্টেমের মতন এই যে কথাটা মানে বলছো। আমার সমস্যাটা আমি দীর্ঘদিন আমি শ্বশুর শাশুড়ি দেওর ননদ শাশুড়ি স্বামীকে বলে বলে মানে ফেরা হয়ে যাচ্ছি, কিন্তু কেউ সমাধান করে না। আমাদের দুজনার সঠিক ড্রাইভার কেউ নেয় না, এটাই সমস্যা। আমরা কত সহ্য করব, কত কষ্ট করব, কত বাপের বাড়ি থেকে হাত পেতে পেতে নেব। আমি তো এবার অন্য কাজ করে খাচ্ছি, সেটাও তুমি মানে করে খেতে দেবে না। এবার আমার তাহলে পথটা কি থাকে? খারাপ পথে যাব? আমি খারাপ পথে আমার চাহিদা মেটাবো? আমি চলে এলাম। চলে আসার পরে ওইভাবে লোক দিয়ে রাস্তায় খবর দিল, আলি দেখো সঠিকভাবে ঘরের মধ্যে মান সম্মান বজায় রেখে যখন সঠিক বিচার হলো না, তাহলে আসুক, লোকজনকে ডাকা হোক, এ হোক, আমি যাবো না কেন, 100 বার যাবো। আমি তো ছেড়ে আসবো বলে বা অন্য সম্পর্কের জন্য তো আমি আসিনি, আমি অবশ্যই যাব, কিন্তু আমার সমস্যাটা এখানে। 4 গেল, ওই 18 এলাম, ওরকম লোক দিয়ে খবর, নিজেরা কোনো সময় খোঁজও নিল না, খবরও নিল না, এমনকি আমার সাথে কি আমার বাচ্চাটাকে কোনোদিন উকি মেরেও দেখলো না। 1 বছর যায়, 2 বছর যায়, ওদের নামে কিন্তু আমি কোনো মানে কি বলে কেস খামারি কিছুই করিনি। না করার পরে 1 বছর দেখলাম, আশায় ছিলাম যে ওরা হয়তো আসবে, একটা বাবা মা গার্জিয়ান একটা কথা হয়ে যাব, একটা ভার প্রাপ্ত কেউ নিক, স্বামী কি শ্বশুর বা যাই হোক, আমরা একটু যাব। 1 বছর গেল, 2 বছর গেল, এলো না, আমরা চুপচাপ আছি, কিছু বলে না, দাদুও কথা বলে না, মানে এমনকি আমাদের রাস্তা ওদের রাস্তা মোড়টাই এক, দুদিক থেকে দুটো রাস্তা, একটা মোড়েই জয়েন্ট হয়। আমাকে দেখছে, আমার মেয়েকে দেখছে, শ্বশুর দেখছে, গাড়ি চালায়, গড়িয়া স্টেশনে গাড়ি চালায়, আমাকে দেখছে, আমার মেয়েকে দেখছে। কোনো সময় আমার কথা দিদিভাই মানে বাদ দিন, আমার মেয়েটাকে কখনো বলার অধিকার তো ওদের অবশ্যই 1000বার আছে, যে তুই ঘরের মেয়ে ঘরে চল, এখানে পরের বাড়ি পড়ে আছিস কেন, এইটা বলে কখনো হাতটা ধরেনি বা মুখটা খোলেনি। 1 বছর 2 বছর যাওয়ার পরে তাহলে বাড়ি থেকে সিদ্ধান্ত নিল যে ওরা মানুষ না, তাহলে এতদিন কোনো খোঁজ খবর বা নিজেরা আসতো, 8 ঘন্টার মনে রাস্তা, শ্বশুর বাড়ি বাপের বাড়ি। এবার আমার বাবা মারা একটা সিদ্ধান্ত নিল, যাক আমার ভাইরা তো ছোট, বিয়ে হয়নি, বউ আসলে কি হবে না হবে, আমাদের তো সেরকম অবস্থা না যে ওর কিছু করবো। তা পাড়ার মাসিরা, আমার বাবা মা একটা সিদ্ধান্ত, যে ভালো কোনো ছেলে টেলে পেলে আমার দ্বিতীয়বার বিয়ে দেবে। ওরা যখন বাচ্চাটার দিকে উকি মারলো না, এইটা হচ্ছে সবার বড়রা, আর দোষ করে বড়রা, বাচ্চারা কি দিদিভাই করে? কিন্তু আমার মেয়েটা কি দোষ করেছিল? কোনোদিন এই যে আজকে 6 বছর হয়ে গেল, কোনোদিন 5টা টাকা বা 5 পয়সা লজে এনে সামনে দাঁড়ায়নি আর বলেনি যে মা তুই চল, কেন পরের বাড়ি, তো মামার বাড়ি তো পরের বাড়ি, ও তো ক্ষণিকে, এবার কোনোদিন বলেনি। এবার মা বাবা সবার দুঃখ, আমারও দুঃখ, রাগ হতেই পারে দিদিভাই। এবার সবাই সিদ্ধান্ত নিল যে এরকম যদি কোনো ভালো ছেলে পায় সেরকম আমরা তাহলে মেয়ে দেব, যে আমার নাতনি যে ভাগ নেব। ঠিক আছে, এই করে করে কদিন আর বসে বাপের বাড়িতে খাবো। খাবার আমি একটা ব্যবসা লাগলাম। ব্যবসায় লাগার পরে এখানে কি এই পর্যন্ত কোনো দোষ আছে কি আমার দিদিভাই? এখনো বুঝিনি, বলো। এই যে এই 2 বছর না, এখন দেখলাম না। আর এই প্রমাণটা নেওয়ার জন্য আমি মানে সব দিকেই যদি জানি না কতদূর কি হবে, পাড়ায় গিয়ে আগে আমার নামে আর আমার বাচ্চার নামে জিজ্ঞাসা করবে। আমাকে চলে আসার পরে পাড়ায় কি করে মুখ দেখবে,
বলে কি ও 3 মাস তার সঙ্গে চলে গেছে। আর এই প্রমাণটাও আমি মিডিয়ার সামনে বলতে চাই, যদি সেই পর্যন্ত যায়, যে আমি কার সঙ্গে 3 মাস চলে গেছিলাম পাড়ায়, মানে আর মানে সব লোক রয়েছে তো, সবাইকে জিজ্ঞাসা করবে না, যার ভোট বেশি পড়বে তাহলে আপনারা আমাকে জুতোর বাড়ি মারবেন, আমি তাই সহ্য করে নেব। আমি যদি কোনো অন্যায় করে আসি আমার স্বামীর ঘর থেকে, আমি এসছি আমার স্বভাবে না, আমি এসছি আমার অভাবে। আগে পাড়ায় জিজ্ঞাসা করবেন, ওর বাবা মা ওই ছেলের চরিত্র কি জিজ্ঞাসা করবেন, যে কি জন্য বউটা চলে গেছে, আর কতদিন যে কষ্ট করে এখানে ছিল, আর যাওয়ার জন্য কতদিন অপেক্ষা করেছি। যাই হোক, এই করে করে 2 বছর চলে গেল। আমি মাঝখানে 1 বছর হয়ে গেলে আমি শুধু জিডিটা করেছিলাম, যে ওরা তো মদ মাতাল এরকম চরিত্রে, যদি কোনো সময় বলে যে আমার বউ এই করেছে সেই করেছে, যাক একটা সামথিং আমি জিডিটা করে রেখেছিলাম। 2 বছর যাওয়ার পরে বাবা মারা সবাই সিদ্ধান্ত নিল যে এদের তো কোনো হেলদোল নেই, বাচ্চাটার প্রতি কোনো হেলদোল নেই। এইবার বলার পরে এইবার আমি বাজারে গেলাম, যার সঙ্গে আমার সঙ্গে একটা লোকের আলাপ হয়। আমি সব সত্যি কথা বলি, সত্যিটাই বলো। হ্যাঁ, আলাপ হয়। আলাপ হওয়ার পরে মানে কিরকম আলাপ, আমি যখন বাজারে যাই, আমি যেখানে বাজারে যাই আমার মেয়ের স্কুলের পিছনেই বাজার। বাজারে যাওয়ার পরে সেই বাজারে মানে ফুটে দোকান নেওয়ার জন্য আমি ওখানকার ওই যে কি ব্যবসায়ী ইউনিয়ন, না না ব্যবসায়ী পার্টির লোকের কাছে ক্লাব, কি লাভ না, যে পার্টির লোক চার দোকানে বসে আড্ডা মারে। ও আচ্ছা আচ্ছা, আমরা স্কুলের মারা ওখানে ওই চার দোকানে চা খেতাম। এবার আমিও যেখানে স্কুলে ভর্তি করেছি সেখানে আমিও চিনতাম না, মানে মেয়েদের পারপাসে তাদের সাথে পরিচয়। এবার তাদের বললাম, দেখো আমার তো এই অবস্থা, আমি বাচ্চাটা নিয়ে এইভাবে আছি, তোমরা এই যে পিছনে একটা বাজার আছে, যদি আমার কোনো একটা ভাড়ার হোক বা সাইডে কোনো বসার জায়গা হোক বা কোনো দোকান যদি বিক্রিও করে আমার ভাই কিনে দেবে, হ্যাঁ, তাহলে তোমরা যদি একটু সহযোগিতা করো, আমি তাহলে যে কোনো একটা আমার বসা নিয়ে কথা, কিনা হোক ভাড়া হোক বা ফুটে হোক, আমি কিন্তু নেব। তা কাদের বলবে, আমার ওই বন্ধু বান্ধবীরা পার্টির লোকেদের আলাপ করে দেবে। এই ওখানকার পার্টির লোকের ধরে ওই বাজার কমিটি বলে একটা ফুটে জায়গা পায়। জায়গা পাওয়ার পরে এইবার হ্যাঁ, ওখানে একটা লোকের সাথে আমার আলাপ, উনি হচ্ছে ওখানকার মহাজন, মানে মহাজন বলতে পাইকারি মাল দেয়। আলাপ হওয়ার পরে মানে আমি যাওয়ার পরে আমাকে মানে সবাই দেখে বলে যে তুমি এই করতে এসছো না, সবজির ব্যবসা একটা ছোট কাজ, হ্যাঁ, আমি দেখো চুরি তো করতে পারবো না বা অন্য কাজে করে খেতে পারবো না, আমি যদি মানে সৎ পথে কিছু করে খাই সেটা তো খারাপ না। এইবার আমি সেই জন্য এসেছি, আমার বাচ্চার জন্য এসেছি, আমি তো অন্য উদ্দেশ্যে যে আমার বাচ্চাটাকে দেখবে। এবার ব্যবসার ক্ষেত্রে তার সাথে আলাপ হয় দোকানদার। আমি বলি দেখো আমার তো মানে এক কথাই ধরো কোনো ব্যাপার নয়, তারা যখন সারা শব্দ করলো না, ওয়েট করে থাকলাম, তাদের অপেক্ষা করলাম, তাদের বাচ্চাটার জন্য কোনো সারা শব্দ নেই, হ্যাঁ, তাহলে আমার দিক দিয়ে তো পরিষ্কার, কোনো ব্যাপার নেই। তা তোমার বউ বাচ্চা আছে না, আমি জিজ্ঞাসা করলাম, বলে হ্যাঁ আমার বউ বাচ্চা মেয়ে আছে। আমি তাহলে তুমি এই কাজ করতে আসছো কেন, এটা তো মানে আনলিগালি কাজ হয়ে যাচ্ছে না, আমার সংসার রয়েছে, আমার স্বামীর মানে বউ রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তুমি আর একটা মেয়ের সঙ্গে করছো না। আমার বউ অসুস্থ। মানে কিরম অসুস্থ, আমার বউ পঙ্গু প্যারালাইসিস, ওই জন্য আমার বউ মানে রান্না বান্না করতে পারে না, আমার মানে ছেলের খাওয়ার অসুবিধা হয়, আর আমার মাকে দেখার কেউ নেই, আমার দাদা দেখে না আর এও দেখতে পারে না, আমার মারও সমস্যা আমারও সমস্যা, আমি সমস্যার জন্য মানে এই কাজটা আমি করতে যাচ্ছি। আর আমি বলি তোমার সমস্যা থাকলেও না, আর সাইডের লোকেরা তো সমস্যা দেখতে হবে, তুমি বলো এদের সমস্যা আছে কি, আমার তো কোনো সমস্যা নেই এক কথায়, কিন্তু তোমার সাইডগুলো দেখো। বলে না আমার শালা বউরা বলেছে বিয়ে করতে,
আমার বাবা মা দাদা মানে ভগ্নিপতিরা বলেছে বিয়ে করতে, তোর যা সমস্যা, তোর থাকা মানে মানে খাওয়া দাওয়া ভবিষ্যতের যা সমস্যা তুই কর। আমি দাঁড়াও, তুমি কথাটা বলেছো, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও। বলার পরে এবার কিছুদিন মানে দিন 15 এই করে করে গেল। আমাকে বলছে কি হলো, কি সিদ্ধান্ত নিলে? আমি দেখো, আমি এক জায়গা থেকে ঠকে এসেছি, লিগালি ঠকে এসেছি, কিন্তু আমি বাবা মা মানে না জানিয়ে বা আমার পাড়ার প্রতিবেশী বা আত্মীয় স্বজন না জানিয়ে আমি এই কাজটা করতে পারবো না। সবার মতামত কি আছে আমি জানতে হবে, তারপরে কিন্তু আমি এই কাজটা করব। তখন ছেলেটা বলছে চলো তোমার বাবা মার কাছে নিয়ে চলো, তুমি বুঝাতে পারবে না, আমি বুঝালে তারা বুঝবে আমার কি সমস্যা, বুঝতে পেরেছে? আমি দাঁড়াও, যেহেতু তুমি যদি ডিভোর্সি হতে তাহলে আমি এক পায়ে নিয়ে যেতাম। তোমার প্রথম পয়েন্ট, সে যতই অসুস্থ তার চোখ দুটো খোলা আছে, আমি মানে আমার নিজেরই লজ্জা করবে, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। আগে আমার মাকে বলি, বাবাকে বলি, আস্তে আস্তে বলি, তারপর না তুমি নিয়ে চলো, তুমি বুঝাতে পারবে না, তুমি আমার সমস্যাটা তুমি ঠিকভাবে বলতে পারবে না, এইভাবে আমাকে বলার পরে আমি দাঁড়াও, একদিন এসে মাকে বললাম মা এরা উনি বাবা ওটা বাদ দাও, তোমার বিয়েটা হলো কি হলো না ওইটা বলো। দাঁড়াও, এখান থেকে না শুরু করলে তো মানে এই বর্তমানে যে পরিস্থিতি বুঝতেই পারবে না। এইবার ঠিক আছে, আমি মাকে বললাম, এলো বাবা মার ব্রেন ওয়াশ করলো, বাবা মা বললো দেখো আমরা একটা সংসার চালাতে পারি না, তুমি দুটো সংসার কি করে চালাবে, আর তুমি যা কাজ করছো এটা আমি আর একটা মেয়ের বাবা মা হয়ে আমি করতে পারি না। সে যাই হোক, এবার বললো না আমি সবাইকে দেখবো, আমার বউ তো অসুস্থ আর আমাকে সবাই বলেছে বিয়ে করতে, আমার যা পরিস্থিতি মানে আমার মাকে দেখার জন্য আমাকে দেখার জন্য আমি দুটো সংসার আমি দেখতে পারবো, সেরকম ইনকাম করি, এমনকি মানে আমাদের জমির দলিলও এনে দেখাচ্ছে। মানে বিশ্বাস হয়, ইনকাম তো ওর আছে ভালো, কিন্তু ওর দেশের সম্পত্তি, এখানকার ছেলে না, মেদিনীপুরের ছেলে, সেখানকার সম্পত্তিও মানে আমার বাবাকে এনে দেখাচ্ছে তার বেরেন গুলো ওয়াশ করার জন্য। ঠিক আছে, আর বাবা বললো দেখো তুমি যদি এত কান্নাকাটি পায়ে ধরাই এত বোঝাচ্ছ, এক কাজ করো, নয় তোমার শ্বশুর বাড়ি নয় তোমার বাবার বাড়ির লোক আনো, না আনলে কিন্তু আমি এ কাজ করবো না। তোমার সত্যি আবার সবাই যখন বলছে তাহলে সবাই থাকবে না কেন? আর বাবা কি খারাপ বলেছে? বলে ঠিক আছে। বলার পরে ও কি করলো, ওর ভগ্নিপতিকে দেশের থেকে নিয়ে আসলো মেদিনীপুর, সেই নামটাই মেদিনীপুর থেকে নিয়ে এলো বলো। তারপরে এইবার নিয়ে আসার পরে বললো শালার কথা, এইসব সমস্যা এই হয়েছে, এই এর জন্য করতে চাই, আমার বড় শালা আমার শাশুড়িকে দেখে না, আর এখানেও তো এই বড় অবস্থা এরকম। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এর সঙ্গে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো না, সব একে চায় না, এর সম্পত্তিকে চায়। এবার এই কথাটা ওর ভগ্নিপতির আলাদা শুনেছি, একই কথা বলেছে, এর আলাদা কথা, একই কথা, এর যে বন্ধু বান্ধব তাদেরই দেখে মিশে, এটা বাস্তব যে ওর শ্বশুর বাড়ির সঙ্গে ওর সঙ্গে কোনো ভালো সম্পর্ক নেই, শুধু টাকার সম্পর্ক। এমনকি ওর শ্বশুর বাড়ির সঙ্গে 3-3বার মানে জিডি করা, দেশে পালিয়ে যাওয়া, ওর শ্বশুর বাড়ির লোক ওকে মানে অ্যাটাক মানে মার্ডার করবে বলে একে অত্যাচার করে টর্চারিং করেছিল, সব কিছু মানে এটা বাস্তব। এবার ওর বিভিন্ন কথাবার্তা মানে মাধ্যমে যেটা বোঝা গেল, কিছুটা হলেও 90% ও যে অত্যাচারিত, ও যে খারাপ আছে সেটা সত্যি। এবার ভগ্নিপতিকে নিয়ে আসার পরে এইবার যখন ওখানে আমাদের এই সম্পর্কটা শুরু হচ্ছে, তখন কিন্তু ওরই শ্বশুর বাড়ির এলাকায়, ওর শ্বশুর বাড়ির লোকের সামনে যে দোকানদাররা যা ছিলাম, ও বড় শালি ছোট ছেলে, 3টে ছেলে ওই বাজারে দোকানদারি করতো, ছোট ছেলেটা একদম আমাদের সঙ্গে। এত কিছু শুনলে আমি কিচ্ছু বুঝতে পারবো না। আমি তোমাদের স্বামী স্ত্রীর প্রবলেমটা শুনতে চাই, বিয়েটা কিভাবে হলো ওইটুকু দেখাশোনা করে, তারপরে হলো কিনা, বিয়ে হয়েছে কিনা, এখন কি পরিস্থিতি। এখন পরিস্থিতি
এইবার বাবা তো বললো ওই ছেলেটার সাথে কি বিয়ে হলো? বিয়ে হলো মানে আমি তো এখান থেকেই বলতে যাচ্ছি। দরকার নেই, বিয়ে হলো হ্যাঁ কি না? হলো কিভাবে, আমার বাবাকে কথা দিয়েছিল যে 1 বছর মানে 1 বছর টাইম দাও, আমি জায়গা কিনে বাড়ি করব, সেটা আমার নামে। এই যে তো আমি উকিলের সামনে পরামর্শ নিয়েছি যে উকিল বাবু আমি এই কাজটা করতে যাচ্ছি, আমি তো দ্বিতীয় পক্ষ, আমার কোনটা করা উচিত, কি আমার রায়? উকিল বলল দেখো তুমি দ্বিতীয় পক্ষ, তোমার তো আইনত কোনো কিছুতেই তুমি থাকবে না, তাহলে ওর কাছ থেকে 10 থেকে 15 লাখ টাকার যে অ্যামাউন্ট তোমার সব সময় তোমার নামে রাখতে হবে। ও পরে তো মানে বেইমানি করে ও দেশেও চলে যেতে পারে, তোমার সাথে সম্পর্কও না রাখতে পারে। আমাকে উকিল সেই পজিশন মানে সাজেশন দিল। এবার তার আগে তো আমার বাবা কথাই বলেছিল যে তোমার এখানে বাড়ি না, তোমার বউ আছে, তোমার যদি করতে হয় তুমি বাড়ির লোক আনো, আর এই মানে জায়গা কিনে বাড়ি করতে হবে, আর মানে চুক্তি বিয়ে। হ্যাঁ একটা চুক্তিতে এসেছিল। আর বাবা তো বোঝে না যে দ্বিতীয়বার রেজিস্ট্রি হয় না, আগেরও রেজিস্ট্রি করা না, কিন্তু এই দ্বিতীয়বার উকিল বললো রেজিস্ট্রি করা হয় না, একটা লিখিত করা যায়, কিন্তু আমাকে তো বললো রেজিস্ট্রি করা যায় না। যাবে কেন? আমি তো ওটাই বলবো বলে আমি নোট করছি। উকিল বাবু সেটা তুমি যখন তোমার উকিল বাবুর কাছে পরামর্শ নিলে যে ওটাই বলেছে, আমি তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হতে চলেছি, আমি কি করলে কি ভালো হবে, তাহলে তুমি এটা কেন পরামর্শ নিলে না না উনি যে আমার স্বামীর সাথে আগে ডিভোর্স হয়নি, আমার ও ডিভোর্স হয়নি বলে 6 বছর না হয়ে গেলেও তাতেও কোনো ইয়ে হবে না। না আর আইনতভাবে তুমি ডিভোর্স না দিয়ে কোনো জায়গায় বিয়ের কোনো কথাও বলতে পারো না। কথা বলা যেতে পারে যে না একটা ফিউচারে দেয়, একটা জীবনে দেয়, সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে আমি বিয়ে করবো না, 6 বছর সে আসে বিয়ে ওর ঘরে ফিরবো না, কিন্তু তোমাকে উকিল বাবুর কাছে ও এখানে তো একটা মিস্টেক গেল, আমার তো বলা হয়নি। ও 2 বছর যখন চুপচাপ ওই রকম ছিলাম, বড় কথাই তো আমাকে বলা হয়নি, ভুল করে ফেললাম, বললাম না কোথা থেকে আমি কি করব আমার। ও 2 বছর পরে যখন 5-6 মাস আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু ও করতে করতে করে ঘুম পেয়ে যাবে আমার। 5-6 মাস পরে যখন এই লোকটার সঙ্গে কথাবার্তা চলে, একটা চুক্তি হয়ে যখন কথাবার্তা চলে, ওর চুক্তিতে রাজি হয়, আমরাও রাজি হয়, যখন চলে তখন 5-6 মাস যেই হয়ে যায় আমাকে বলছে দেখো তুমি ডিভোর্স আনো, আমাকে বলছে। এবার আমার তো দুটা না একটা টান রয়েছে, আমি তখন বললাম ডিভোর্স আনার দরকার নেই, তুমিও তো তাহলে তোমারও ডিভোর্স আনতে হয়, আইনত তোমারও ডিভোর্স আনতে হয়। আমাকে বললো দেখো মরার সঙ্গে ওনার বউর কথা, মরার সঙ্গে যুদ্ধ করে লাভ নেই, ও তো 2 দিন পরে মারা যাবে, আমি লিখিতভাবে তোমাকে সব মানে একটা কোর্ট পেপারে রেখে দেবো, কিন্তু ওর সঙ্গে যুদ্ধ করে লাভ নেই, আমার ডিভোর্সটা আনার জন্য ও ব্যস্ত। এবার আমি মনে মনে ভাবছি তুমি ডিভোর্স আনলে না, আমি কি করে ডিভোর্স আনি, থাক না পড়ে যে যাত্রা সেটা থাক না, তারা তো কেউ মারছে না, ফিরেও তাকাচ্ছে না। এবার বলার পরে এরকম করতে করতে একদিন আমার একটা পাড়া যার সঙ্গে দেখা হলো, যার ছেলের সঙ্গে, আমি কথায় কথায় বললাম যে তার আগে ওরা হুমকি দিত ডিভোর্স দেবো, ছেলের বিয়ে দেবো, হ্যাঁ পাড়ার লোক দিয়ে। এবার তখন আমি ওকে বললাম দেখ এতদিন তো ওরা বলছিল আমাকে ডিভোর্স দেবে, ছেলেকে বিয়ে দেবে, তা এক কাজ কর ডিভোর্সটা দিতে বলিস, আমি ডিভোর্স দিয়ে দেবো। ওরা ওই ছেলেটা গিয়ে বলার পরে ওরা কি করেছে, ডিভোর্সের চিঠি না পাঠিয়ে উকিলের চিঠি দিদিভাই পাঠিয়েছে। এবার তখন একে বললাম দেখো ওরা উকিলের চিঠি পাঠিয়েছে রিটার্ন যাওয়ার জন্য, ওরা কোনোদিন কিন্তু নিজে থেকে আসেনি, বধূব্রত মামলা করেছে। ওরা কিন্তু রিটার্ন না, ওতে লিখিত আছে 15 দিনের মধ্যে যেতে হবে, না হলে কোনো মানে ওরা মুক্তি পাওয়ার জন্য আর এক ধরনের ডিভোর্স মানে কাটছাড়। আচ্ছা পেপার দাও দেখি, একটু দেখে দিন। তোমাদের বেশ ভালোই হয়েছে, একবারে এখানে উকি মারছে ওখানে উকি মারছে না, ভালো দিদি ভাই কিছু না, এর মতো তোমায় বলছি না। ও মাই গড, এটা হচ্ছে বিষের যন্ত্রণা, কাটার সজ্জা। দুটো দিয়েছিল, তখন ওকে বলি যে তাহলে ওদের সাথে একটা মিউচুয়ালি করে নি,
ও করতে দিল না, বললো ঝামেলা করলে তোমার সাথে যখন সংসার করবো আমাদের যদি অ্যাটাক করে রাস্তাঘাটে। তারপরে বলো উকিলের নোটিশ পাঠালো, তারপরে ও নোটিশ, আমি যাবো কি যাব না বা কিছু একটা আমাকে তো পরিষ্কার হতে দেবে, এ আমাকে দিল না, বলে ঝামেলা করো না, ওর রাগ বেড়ে যাবে, আমি তোমার সাথে সংসার করবো। আলি দেখো, আমি তোমার যদি প্রবলেম থাকে তুমি সেটাও বলো, তাহলে আমি কিন্তু এখন ওদের সাথে কোনো ব্যবস্থা করে কোনো একটা যাবো কি যাব না, বা আমার কোনো দাবি দাবা আমার ভালো মন্দটা আমি এই সুযোগে বুঝে নি। বললো না, তখন মানে বললো না, শুধু আমার বাবা মার কাছে আসে কান্নাকাটি আর হাত পায়ে ধরা, আমি না মানে তোমার নাতনিকে দেখবো, মেয়েকে দেখবো, আমি ভবিষ্যতের জন্য এসেছি। হলোটা কি তাই বলো, সবাই আছে এখনো বাইরে, তারপরে কি? দেখো এটার ব্যবস্থা কিছু আছে, এটার কি, এই যে দ্বিতীয়টা, এটার আবার কি ব্যবস্থা? এটার ব্যবস্থা তো হয়েই গেছে, ওদের একতরফা হয়ে গেছে। কি একতরফা? তাহলে এটার মানে এটা তো উকিল বাবু চিঠি দিয়েছে তোমাকে দেখা করার জন্য, 15 দিনের মধ্যে মীমাংসায় বসার জন্য। হ্যাঁ, সেটা তো তাছাড়া এটা একটা চিঠি পাঠিয়েছেন উকিল বাবু। এটা তো আমি গেলাম না, 4 বছর হয়ে গেল, তা এর মানে ব্যাপার ব্যাস, আর কিছু নেই, তুমি না গেলে কিছু করার নেই। ওরা কিছু করবে না তো, মানে একতরফা ওরা বধূ ফেরত মামলা তো করেনি ওনারা, একটা উকিল বাবু তোমাকে চিঠি করেছে তুমি 15 দিনের মধ্যে একটা মীমাংসায় বসো, ঠিক আছে? বলো তারপরে। এই একই দুটো, দ্বিতীয়টাও দিয়েছে। এবার যেতেও দিল না আমাকে, ওদের সাথে কোনো মীমাংসায় বসতে দিল না, আর বাবা মাকে বললো আমি সব দায়িত্ব নেব, সব করব, ওদের রাগিও না, ওরা রাগটাক বদলে রাস্তাঘাটে যদি কোনো ক্ষতি ওর করে। এবার যাক, আমরা চুপচাপ থেকে গেলাম, ওর আশায় থেকে গেলাম। এটার বয়স কিন্তু 4 বছর হয়ে গেছে। ও বাবার কাছে কথা দিয়েছিল 1 বছর টাইম, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর হয়ে গেল, ও কোথাও জায়গাও কেনে না, বাড়িও করে না, বা আমার দায়িত্ব নেয় না। 2 বছর হয়ে গেল, আমার বাবা যেই বলেছে একদম আসবি না আমার বাড়িতে, আমার মান সম্মান ডুবাতে, পাড়ার লোক কি বলবে যে মেয়ে দিয়ে ব্যবসা করছে, তো এরকম কথা ছিল না। এইবার বাবা তো বের করে দিয়েছে, বাবা আসতে দেয় না, ও তখন মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে, বাবা যখন দোকানে থাকতো তখন আসতো। এবার এই করে করে 1 বছর ফের চলে গেল, টোটালি 3 বছর চলে গেল। আমি একটা কথা বলি, আমি প্রশ্ন করি, তুমি উত্তর দাও। হ্যাঁ, তোমার প্রথম বিয়ে ছিল কত সালে? 4 2004-এ। কতদিন সংসার করেছো? 14 বছর। 14 বছর। 14 বছর পর যে সংসার থেকে বেরিয়ে এলে, কেন এলে? কাকি শাশুড়ির সাথে সম্পর্কটা ধরে ফেলার পর। হ্যাঁ, ধরে পড়ার পর, বা আমাদের দায়িত্ব নিচ্ছিল বা শ্বশুর বা স্বামী কেউ নিচ্ছিল না বলে আমাদের মানে প্রবলেমের জন্য। আর ওই যখনই আমি বলতে যেতাম তখন আমার স্বামী নেশা টর্চারিং করতো। বুঝতে পেরেছি, ওর জন্য তুমি চলে এলে। হ্যাঁ, ঠিক আছে, প্রথমত কাকি শাশুড়ির সাথে সম্পর্ক, দ্বিতীয়ত কথা হলো কি তোমাদের কোনো ভরণ পোষণের দায়িত্ব শ্বশুরবাড়ি বা তোমার স্বামী কেউই নিত না। তৃতীয়ত যদি কিছু প্রতিবাদ করতে হতো, সেখানে তোমার হাজবেন্ড নেশা করে এসে তোমাদের মারধর করতো। সেই অত্যাচারের জন্য, শারীরিক এবং মানসিক অত্যাচারের জন্য তুমি বাড়ি থেকে চলে এলে। চলে আসার পর বাপের বাড়ি আশ্রয় নিলে। বাপের বাড়ি আশ্রয় নেওয়ার পর যেহেতু তোমার ওই পাড়ায় একটা রেপুটেশন ছিল 13-14 বছরে, রেপুটেশন বলতে একটা গুডউইল, মানে এটা কেউ বলবে না যে তুমি খারাপ একজন বউ ওই পাড়ার। তো সেই অনুযায়ী তারা তখন একটা রটাতে শুরু করে, যতটুকু তোমার আমি যতটুকু নিলাম, শ্বশুরবাড়ির লোক রটাতে শুরু করে, যেহেতু বউ আর আসছে না, বউকে দেখতে পাচ্ছে না পাড়ালো, তখন বলে যে বউ 3 মাস হলো একটা ইয়ের সাথে পালিয়ে গেছে। আচ্ছা, সেটা প্রমাণ তো দিতে হবে। এখন আর তুমি প্রমাণের জায়গায় নেই। আমি সেটাও বলবো কেন নেই, কারণ একবার গায়ে যদি কাদা লাগিয়ে ফেলো, আগে কাদা লেগেছে যেটা সেটাও কাদা, এখন যেটা কাদা লেগে আছে সেটাও কাদা, তুমি পুরো বডিটাকে কাদা মাখিয়ে রাখো, সেটাও কাদা মাখা। চরিত্রে একবার দাগ লেগে গেলে, যদি কেউ সৎ চরিত্রের হয় তবেই সে প্রতিবাদ করতে পারে, বা তার ওটাকেই লক্ষ্য থাকে আমি সৎ ক্যারেক্টারে, সেটা আমি যতক্ষণ প্রমাণ না করবো ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না, বা শান্তি কাউকেই দেবো না। আর একটাও হতে পারে আমার চরিত্রে দাগ লেগে তারপরেও আমি প্রতিবাদ করে যাচ্ছি, ইচ্ছাকৃত, মন ডাকছে আমি অন্যায় করেছি, অথচ উপর থেকে দেখাচ্ছি যে আমি অন্যায় করিনি। তাহলে আমার কথা হলো কি, তুমি ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ কাদা লাগার জায়গাটায় প্রতিবাদ করতে পারতে, দ্বিতীয় তুমি ডিভোর্স না দিয়ে
দ্বিতীয় বিয়ের জন্য তুমি না এগোতে। 6 বছর পরে এগো, 3 মাস পরেই এগো। আচ্ছা আচ্ছা, ভুলটা অন্যায় অন্যায়, এটা আমাদের নজরে, আইনের নজরে তো অবশ্যই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি যদি ডিভোর্স দিয়ে দিয়ে বা দ্বিতীয় বিয়ের সম্বন্ধ দিতে, তোমার ওইটা প্রতিবাদ করলে তাহলে ঠিক ছিল। ডিভোর্সটা তো দিতে দিল না, কোনো মীমাংসা নেই। আমি সেটা বলছি না, জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের এবং তোমাদের মতো মেয়েদের যারা যেভাবে যন্ত্রণা সহ্য করো বা ভুল পথে চলে যাও, সেই জন্য বলছি। আমার কথা হলো, আমার ডিভোর্স হয়নি মানে আমি যদি আগে আমাকে কেউ কলঙ্কিত করেছে, সেই কলঙ্ক ঢাকার জন্য আমি আর একটা বিয়ের সম্বন্ধ দেখবো না। আমি এই কলঙ্কটা মুছবো, তারপর বিয়ের সম্বন্ধ দেখবো। কারণ আমার কলঙ্ক থাকাকালীন আমি যদি সেটার প্রতিবাদ না করতে পারি, দ্বিতীয় যাকে বিয়ে করবো সেও একটা কলঙ্ক দিয়ে আমাকে ছেড়ে দেবে। কারণ আমাদের মেয়েরা তো সস্তা নয়। তাহলে আমাকে কলঙ্ক যদি দেয়, তাহলে আমি প্রতিবাদ করব। কলঙ্ক না মোছা পর্যন্ত দ্বিতীয়বার বিয়ের সম্বন্ধ দেখবো না। এবার তারা ডিভোর্স দিক না দিক, একটা মীমাংসা তো করবো পাড়া প্রতিবেশী। এবার আমি তোমাকে যেটা বলছি, তোমার যেগুলো কিছু কিছু ভুল আছে, আমি সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার আমি বর্তমানে বুঝতে পারছি এই ভুলগুলো ধরিয়ে দেব আর মেন জিস্টে ফিরে আসবো। এবার তুমি ওখান থেকে বেরিয়ে আসার পর তুমি ওখানে প্রায় 6 বছর ধরে সৎ চরিত্রের একজন নারী হয়ে তুমি থাকলে। এমন একটা মুহূর্ত এলো যেখানে তোমার বাজারে একজনের সাথে আলাপ হলো, সেখানে সে তোমার সম্পর্কে জানলেন, তুমি তার সম্পর্কে জানলে, দুজন দুজনের কথা, মনের কথা বা সাংসারিক জীবনটা শেয়ার করা হলো। সেখানে উনি ছিল সাংসারিক জীবনে। আচ্ছা, বুঝতে পেরেছি। দাঁড়াও, প্রথমে তো কন্ট্যাক্ট হয় না, কন্ট্যাক্ট তো পরে হচ্ছে। আলোচনা যেটা প্রথম হলো সেটা তোমাদের সাংসারিক জীবন কার কি কেমন সাফার করছো সেটা তোমাদের মধ্যে আলোচনা হলো। সেখান থেকে ছেলেটি তোমাকে একটা অফার করলো এবং সেখানে তুমি তোমার বুদ্ধিমত্তার সাথে যেভাবে তুমি দ্বিতীয়বার তাকে বিয়ে করবে সেই পদক্ষেপটা নেওয়ার আগে, যেটা আর 5টা মেয়েরা ভাবে না, তুমি সেই বিষয়ে ভেবেছো যে আমি দ্বিতীয়বার বিয়ে করবো, আমায় কি কিভাবে আইনত এগোতে হবে, আমার মেয়ে আছে, মেয়েটার কি হবে, আমার ওখানে ডিভোর্স হয়নি সেখানে কি হবে, আমার ওখানে ফিরে যাবো কিনা সেটাও চিন্তা করেছো। তোমার কথা শুনে যতটুকু বুঝলাম, ভুল হলে বলবে। ফিরে যাব না মানে ওখানে তো আর যাবই না, তুমি লাস্টের দিকে বলতে যাচ্ছিলে যে আমি তখন বুঝতে পারছিলাম না 5 মাস পর ফিরে যাব কি যাব না। 2 বছর পরে আমি তো এই সিদ্ধান্তটা মানে আমি একা নিইনি, সবাইকে নিয়ে নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার পরে তখন এর সম্পর্ক হচ্ছে 5-6 মাস। 5-6 মাস হওয়ার পরে ডিভোর্সের কাগজ আনতে বলে, ও আনতে বললো, নিজে আনবে না, নিজে টানবে না, আমাকে আনাবে। আমি বললাম থাক, ওরা যখন চুপচাপ আছে থাক, আমি তো ওদের কোনো ক্ষতিও করবো না, আইনেও যাবো না, ওর ক্ষতিও করবো না। ও যদি বিয়ে করে করবো, মিউচুয়ালি মতন একটা নিজেদের মধ্যে। তা যাই হোক, ও তখন বলল তুমি ওকে ঘা দিও না, ওর রাগ হবে, তখন ওই রাগটা আমার পরে অ্যাটাক করবে। আমি বলি দেখো, তাদের তো একটা যখন চিঠি দিয়েছে একটা বোঝাপড়া তো হওয়া উচিত। ওর বুদ্ধি শুনে এই জায়গাটা আমিও ভুল করেছি, আমিও পরে বুঝতে পারলাম। তুমি সেই মীমাংসা সবাই গেলে না। হ্যাঁ, এদের একটা উত্তর আমার দেওয়া উচিত ছিল, কিন্তু এর নিজের পিঠ যাতে মানে এখন তো জানো পার্টিকুলারলি যে একটা বাইরের অ্যাটাকের ব্যাপারে, ও নিজের পিঠ বাঁচাতে গিয়ে আমার এখানে একটা ভুল মারাত্মক করেই ফেলেছে। একদম একদম, ওটাই আমি বলতে যাচ্ছিলাম। এটা আমি কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে আমি এখানটা বড় ভুল করেছি। ঠিক আছে, এবার আমি আসল পয়েন্টে আসি। তারপরে তো সম্বন্ধ হলো, কথাবার্তা হলো, তোমাদের একটা বিয়ের কথা হলো, একটা চুক্তি হলো যে কি কি ব্যাপার। তোমার বাড়ির লোক বললেন যে একটা কিছু জমি মাথা গোজার ঠাই কেনার জন্য 10 থেকে 15 লাখ টাকা একটা উকিলবাবুর সাথে চুক্তি করলে, উকিলবাবু তোমাকে যে বুদ্ধি দিলেন সেই অনুযায়ী ফ্যামিলি নিয়ে বসে একটা চুক্তিপত্র হলো মৌখিকভাবে। ওকে, মৌখিকভাবে চুক্তিপত্র এটা উকিলের সাথে আমার সাথে হয়েছে। ও ওর উকিল দিয়ে চুক্তি করেছে, আমি আমার মানে কেউ যাতে না ঠকে, দুজনেই তো ঠকা, ওই জন্য ওর উকিল দিয়ে একটা চুক্তি বুদ্ধি দিয়েছে, আমার উকিল আমাকে বুদ্ধি দিয়েছে। ওর উকিল যেটা বলেছে আমার তো মনে হয় ভুলই বলেছে। একটা মেয়ে হিসাবে এইভাবে একটা সংসার থেকে আমার তো সেই দিন ফিরে যাওয়া পারলেও পারতাম এই চিঠিটার মারফতে। উকিল কি বলেছে সেটা বলো। ওর উকিল বলেছে ঘুরতে, টাইম পাস করতে। আমার উকিল বলেছে সংসার করবে করো, ভুল না, ও যদি দুটো সমানভাবে চালাতে পারে, কেউ আঙুল না তুলতে পারে,
তাহলে তুমি করতে পারো, কিন্তু নিজেরটাও নিজে বুঝে নাও, পরে মেদিনীপুরের ছেলে টর্চ লাইট নিয়ে খুঁজতে যাতে না হয়। আচ্ছা, বুঝতে পেরেছেন? মেদিনীপুরের আপনারা কোথায় জানি না, আমাকে কিন্তু এটাই বললো। হ্যাঁ, তাহলে এমন কিছু করো ও তোমাকে ফেলে নাও যেতে পারে, ওর একটা অংশীদার ভাগ থাকলে ও তখন ফেলেও তোমাকে যাবে না। ওর উকিল ওর মতন বুদ্ধি দিয়েছে, আমার উকিল আমার মতন বুদ্ধি। আচ্ছা বলো, তারপরে আমি যেটা মেন এখন আমি জানতে পারছি না, আমি একটা জিনিস অনেকক্ষণ ধরে তোমার কথার মধ্যে জানতে চাইছি, জানি না আর 10 জন চাইছেন কিনা। আমার কথা হলো, তোমাদের চুক্তিপত্র করার পর কতদিন পর বিয়ে হলো? ও সেই কাজগুলো না করার পরে আমার বাবা তো বললো তুমি আর আসবে না। এইভাবে আসলে কতদিন আসা যাওয়া করতো ওই কথা সম্বন্ধ হওয়ার পর? সম্বন্ধ হওয়ার পরে ও বছর 2 নর্মালি এসছে, নর্মালি সবকিছু আসা যাওয়ার থাকা মানে সবকিছু হয়েছে এ থেকে যে পর্যন্ত। এটা চরম ভুল। এইবার এটা হলো ফার্স্ট ভুল তোমার জীবনে, দ্বিতীয় ভুল হলো মীমাংসায় না বসা। এবার হওয়ার পরে তোমার সাথে নিশ্চয়ই ফিজিক্যাল অ্যাটাচ হয়েছে। 2 বছর একটা মানুষ কিসের নেশায় আসছে? শোনো, ও বলছে বাবা যখন রেগে যায় ওকে বের করে দেয়, তখন বলে কি আমরা আমাদের মতন থাকি, আমি আস্তে আস্তে তোমাকে গুছিয়ে দেবো। কথাটা এখানে, সমস্যাটা এখানেই বোঝো। আরে কি বোঝাবে? এবার আমি বলি না, আমার বাবা মা বারণ করেছে, তোমার যা চুক্তি ছিল তুমি করনি, 1 বছরের জায়গায় বাবা 2 বছর দেখলো তুমি করনি, আমি বাবা মা ছাড়া কিছু করতে পারবো না। ও তখন ফের লুকিয়ে লুকিয়ে আমার মার কাছে আসতো, আমার সাথে দেখা করতো, বলতো করে দেবো করে দেবো। এই করে করে এবার আমি বললো আমি মিলামেশা বন্ধ করে দিতে লাগলাম। তখন এবার ওর বন্ধুরা, এগুলো তো নিতে পারি না, বলো। মানে বন্ধুদের এনে এনে আমার রাস্তা তুমি 2 বছর একটা রিলেশন করলে, তুমিই বা সিদ্ধান্ত 2 বছর পর কি করে নিতে পারো যে আমার বাবা মার মতে আমি বিয়েটা করব? তুমি চুক্তিপত্র না যেটা করেছো সেটা না করলে বিয়ে করব না। তুমি একটা মেয়ে, কিছু মাইন্ড করো না, এটা কিন্তু একদম ঠিক। তোমারও ঘরে একটা মেয়ে আছে। আজকে একটা মেয়ে হয়ে তুমি একটা ছেলের সাথে সম্বন্ধ থেকে 2 বছর আসা যাওয়া করলো, তুমি প্রশ্রয় দিয়েছো। যখন সে তার চুক্তিটা মানে তার সম্পত্তিটা করে দিতে পারছে না, না দিদি ভাই, তার তো উকিল বাবু বুদ্ধি দিয়েছে তোকে ব্যবহার কর। হ্যাঁ, আর তোমার উকিলও বুদ্ধি দিয়েছে ওই চুক্তিটা করার জন্য। চুক্তি আর এখানে মিলামিশাটা হয়েছে কিন্তু ওর দেশের বাড়ির লোকের সঙ্গে, আমার বাড়ির লোকের সঙ্গে, গার্জিয়ানে হওয়ার পরে কিন্তু মিলামিশা। যতই হোক না কেন, তুমি বিবাহিত বলে কি আজকে যদি আমার 2 পক্ষ যদি বিয়ে সম্বন্ধ হয়ে যায়, এখানে যে কোর্ট ম্যারেজ হয়ে যায়, তাও তো আমি বলবো যে কোনো ছেলে মেয়ে যেন কোনো ফিজিক্যাল অ্যাটাচ না হয়। কারণ আজকে যখনই অ্যাটাচ হয়ে যাবে, বিয়ের আগের যে আনন্দটা, বিয়ের পরের যে আনন্দ বিয়ের আগেই দিকেও পেয়ে যায়, বিয়ের আগেই দিকেও হানিমুন করে ফেলে, তাহলে তো বিয়ের পর হানিমুন করতে যাবে না তারা। এখানে ভুল আরো আছে। ও কিন্তু আমাকে শাখা সিঁদুরও পরিয়েছে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে। কতদিন পর? সম্বন্ধের কতদিন পর? 2 বছর পরে। 2 বছর পর, ঠিক আছে। এবার আমি বিয়ে ধরলাম, বলো তারপর। তারপরে তার কি প্রমাণ আছে শাখা সিঁদুর পরিয়েছে? ওর সব মানে ও তো মানে খুবই চালাক চতুর। ও আমাকে ঘুরতে যে নিয়ে যে বোরিং ফিল করছি তোমার এই সমস্যাটা শুনতে, বিশেষ করে কোনো ইন্টারেস্টই নেই। আমার কথা হলো 2 বছর রিলেশনের পর তুমি শাখা সিঁদুরটা পরে, তারও কোনো প্রমাণ নেই। সব ভয়েস রেকর্ডিং টেকনিং সব আছে। আচ্ছা হলো, তারপর বলো। আর ওর কাছে যে আমার জয়েন্ট ফটো টটো ও রেখে দিয়েছে এখনো। জয়েন্ট ছবি থেকে কোনোদিন বিবাহিত, তুমি তার বিবাহিত স্ত্রী প্রমাণ করা যায় না। ফটো টটো রয়েছে, তা ওর কাছে এখনো পর্যন্ত আমাকে দেয় না ফটোগুলো। এবার ও সেখানে আরো মানে আমাকে ব্ল্যাকমেল করছে যে আমি যদি মানে ওর সাথে না মিলামিশা করি, ওর কথা না শুনি, ওই ফটোগুলো আমার বরের কাছে বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে দেখাবে। ব্ল্যাকমেল করে যাচ্ছে। আমি তো আগেই বললাম ব্ল্যাকমেল হবে। ও সে জায়গায়ও আসে না, মানে কোনো চুক্তিতে বাবা মার যে আত্মীয় স্বজনের সাথে যে চুক্তি হয়েছিল চুক্তিতেও আসে না, কোনো সঠিক পথে যায় না। এখন শুধু বলে আমার সাথে ঘুরতে চল, আমার সাথে এখানে চল। আমি বলি কিসের জন্য যাব, কোন অধিকারে যাব? কেন? হ্যাঁ কেন? আমি তুমি তো কোনোটাই করনি। তার সাথেও তুমি যদি বলো প্রেমের অধিকারে, তার জন্য তো আমি 2 বছর সময় দিয়েছি, 3 বছর তো আর দিতে পারি না। মানবাধিকারের খাতিরে তোমাকে 2 বছর সময় দিয়েছি। যে মানুষ
মানুষের বুঝাতে সময় লাগে। তুমি কি করলে, দেশের জায়গাও বিক্রি করলে, করে তুমি নিজের ছেলে বোন নামে ফ্ল্যাট কিনলে। সেই জায়গা কেনার কথা ছিল আমার। বাহ, ঠিকই করেছে। ভালো করেছে তো, তা ভালো করেছে। কেন তোমার একটার পর একটা ভুল, একটা ছেলেকে বিশ্বাসটা করলে কি হিসাবে? তুই যদি একটা স্বামীর সাথে যদি বসে মীমাংসা করে, দেখো আমি তোমাকে শেয়ার করলাম, আমি ওখানে ডিভোর্স দিয়ে আমার সন্তানের যেটুকু ন্যায্য প্রাপ্য, আমার সাথে যদি সংসার হয় ভালো, না হলে হবে না, ন্যায্য প্রাপ্য ওটুকু আমি একটা খোরপোশ করি, আমি বিয়ে করছি, আমার মেয়ে তো বিয়ে করছে না, স্বামীর সাথে ডিভোর্স হচ্ছে, আমার সন্তানের সাথে ডিভোর্স হচ্ছে না, সেই আমার স্বামী আমার বাচ্চার খরচা চালাক, হয়ে গেল, তাও মানা যায়। তারপর তুমি একটা, তোমার লাইফ আছে, তোমার একটা বয়স আছে, তুমি তার সাথে একটা লাইফ পার্টনার চুজ করলে, তুমি একদিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই লাইফ পার্টনার চুজ করতেই পারো। জীবনটা তো এইভাবে তুমি না চুজ করলেও তো তোমাকে একে ছিঁড়ে খাবে। আজকে ওর মানে বিশ্বাস করে ওর বুদ্ধিতে চলে না, পুরো রাস্তায় বসিয়ে দিয়ে গেল। মান সম্মান টাকা পয়সা দিয়ে, একদমই তাই। আজকে আমাকে রাস্তায় বসিয়ে নিজে দিব্যি সংসার করছে। ও এই যখন কি প্রুফ আছে বলো যে তোমার সাথে ঠিক করেছে? 3 বছর যখন হওয়ার পরে মানে হয়ে গেল। জল খাবে? না, জল খাও। জল আছে, জল হওয়ার পরে যখন আমি বললাম আমাকে এভাবে রাস্তাঘাটে কাছে গেলে, কোথাও গেলে টর্চারিং করে, মেন্টালি টর্চারিং ও করে। কি মানে ও কি চাইবে? ওর কাছে ঘরও করবে, তোমাকেও চাইবে? হ্যাঁ, আমাকে বললেন চল এই হোটেলে সেই হোটেল। আমি বলি কেন যাব? যে শাঁখা সিঁদুরে তুই সাধারণ ভাবে একটা ধর্মের দিকে তাকিয়ে একটা কোন। লাস্ট কবে ফোন করেছে বলো? আমি মেন ও ফোন করে যাচ্ছে এখনো। এখনো। ঠিক আছে, চলো তুমি ওর সাথে, যদি আমার কাজ দিতে হয় তুমি ওর সাথে, ওর যেখানে যেতে হবে তুমি সেখানে যাবে, পিছু পিছু গিয়ে ওকে ধরবো, ধরে যেটা করার সেটা করবো। তুমি কি রাজি আছো বলো? আমার কিছু জানার দরকার, আমি যতটুকু জেনেছি। ও যায় না বলে আমার সাথে কালকেও টর্চারিং করেছে। রাস্তায় কাছে আসছিলাম দিদি, হ্যাঁ, কলকাতার রাস্তায় কত লোক বলুন তো। হ্যাঁ, আমি তো এখানে পরকীয়া করতে আসিনি। আমি জানি আমার ওখানে ভালো স্বামী না। তুমি একটা স্বীকৃতি নিয়ে সম্মানের সাথে প্রথম, আমি এখানে তো পরকীয়া করতে আসিনি বা অন্যভাবে নোংরা ব্যবসা করতে আসেনি। এখানে যদি কেউ বিশ্বাস মানে করে আমি যদি ঠকে গেছে এ করি, আমার কি দোষ বলুন তো দিদি? এখানে বিচারও হয়েছিল যখন 3 বছর হয়ে যায়, আমাকে ওইভাবে টর্চারিং করে, এখানে চল ওখানে চল। আমি বলি মানে দুজনের দুটো আধার কার্ড, হোটেলে গেলে সবাই হা করে তাকিয়ে থাকবে। আমি বলি আমি কোনো হোটেলে যাব না, আমি বাজারের মেয়ে ছেলে না। বলে আমরা তো প্রেম করছি, প্রেম করলে কেউ যায় না, বিয়ের পরে কি তুই যাবি না? আমাকে এইভাবে কথা বলে। আমি বিয়ের পরে যা সম্মানের একটা সম্মান স্বীকৃতি পাওয়ার পরে একটা সম্মানের, কিন্তু দুজনের মানে এই যে অ্যাড্রেস গুলো আলাদা বা এইসব আলাদা, এইভাবে গেলে লোকে কি বলবে? আমি একটা মেয়ের মা, আমি কেন এরকম করতে যাব? আমার মেয়ের মান সম্মান কেন আমি শেষ করতে যাব? মেয়ের বয়স কত? মাধ্যমিক দেবে। পুরো আমাকে রাস্তায় বসিয়ে দিয়ে কি আশা নিয়ে আজকে এখানে এসেছিলেন? আমি আশা নিয়ে এইটুখানি বলতে চাই, ও কি ওকে ফোন করবে নরমালি, বলবো তোমাদের সম্পর্ক কি, কি চুক্তিতে গিয়েছিলেন, কতদূর কি পৌঁছেছে, কি করতে চাও। এইবার 3 বছর হওয়ার পরে এবার আমি বলেছি দেখো, তুমি যদি এখনো যদি বলো যে আমার সাথে সংসার করবে না, এ করবে না, আমি চাপ দেবো না, আমার কোনো দাবি নেই। অনেকে তো মানে ব্ল্যাকমেল করে দাবি করে, আমার কিন্তু ওই নোংরা দাবি নেই। তুমি আমার ফটোগুলো দিয়ে দাও, দিঘার ফটোগুলো, 4 কপি ফটো আছে। আর আমার কাছে যে ব্যবসার সময় 60,000 টাকা নিয়েছিলে, টাকাগুলো দিয়ে দাও। কত? 60,000 টাকা। 60? হ্যাঁ, টাকাগুলো দিয়ে দাও। আর এ করো, বাবা মার কাছে, বয়স্ক বাবা মা তো মানে তুমি যেভাবে তাদের ব্রেন ওয়াশ করেছো, তারা ভালোই বেসে ফেলেছিল, একটা আঘাত পেয়েছে, তুমি ওদের একটু বুঝিয়ে যাও। আর আমার শ্বশুর বাড়িটা তুমি যে আমাকে এই যে উকিলের চিঠি দিল, তাদের সাথে মীমাংসা করতে দিলে না, তুমি এই জায়গাটা আমার ঠিক করে দিয়ে যাও। আর কিছু দামি না, আমি কিন্তু তোমাকে কোনো ব্ল্যাকমেল করে তোমার কাছ থেকে 10-20 লাখ টাকা আমি আদায় করছি না, আমার দরকারও নেই। আমি তো সেই পথে যাব না, আমি ব্যবসার পথে যাইনি। আমি একটা সুস্থ স্বাভাবিক
সংসারের জন্য গিয়েছিলাম। তুমি যে পরিস্থিতি বলেছিলে তোমার শ্বশুর বাড়ি আর আমারও শ্বশুর বাড়ির পরিস্থিতির জন্য, সেই হিসাবে আমি আগিয়েছিলাম। বাবা মা নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আগিয়েছিলাম। আমি নোংরা ভাবে মানে এই কাজটা করিনি, কিন্তু তুমি নোংরা পর্যায়ে নিয়ে যাচ্ছ। বলে এটা প্রেম হচ্ছে। এটা কি দিদি প্রেম করার বয়স? দিদি এই বয়সটা প্রেম করার বয়স? ও বলছে প্রেম করলে যায় না, এ করে না, সেই করে না। এখন আমি কি করব তাই বলো। এখন আমি বলতে যাচ্ছি, ওকে যখন এই কথাগুলো বলে ওকে ডাকি, ও তখন 1 বছর হলো। ও তখন আগের বছর সেপ্টেম্বর মাসে ও পালানো শুরু করে। দোকান বন্ধ করে দেয়, দোকান বন্ধ করে দিয়ে ও পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তখন আমি ওই দোকানে খুঁজতে যাই। আমি তো সব চিনি, ওর রিলেটিভ আছে, আমার আত্মীয় স্বজন আছে। তখন হঠাৎ একদিন ওর বড় শালি, বড় ছেলে আমাকে ডাকে। আমাকে বলছে, বৌদি কি হয়েছে? ওরা কিন্তু সবই জানে, ওদের সামনেই সবকিছু হয়েছে। ওরা কোনো প্রতিবাদ করেনি, ঘরের লোককেও শাসন করেনি। আর মানে যে সে ভালো করুক খারাপ করুক তাকে তো বুঝায় বা শাসন করে, কিছু করেনি। ওরা দীর্ঘ 4 বছর ধরে ওর ঘরের লোক এইসব করে যাচ্ছে, ওরা দেখে যাচ্ছে। হঠাৎ আমি যখন ও পালায়, আমি খুঁজতে যাই, তখন আমাকে ওর শালির ছেলে ডাকলো। ডাকার পরে বলছে, কি হয়েছে বৌদি? আমি এই ব্যাপার। বলে ও তখন বলছে, ঠিক আছে, সবকিছু জানে কিন্তু কিছুই জানে না। বলছে কি প্রমাণ আছে? সবকিছু প্রমাণ টমান নিয়ে একদিন ওর শ্বশুর বাড়ি মিটিং হলো, গেলাম আমি, একটা ভাই আর মা। যাওয়ার পরে সবকিছু শোনা টোনার পরে ওর ওই শালির ছেলে বলছে, বৌদি সবকিছু প্রমাণ নিয়ে যাবে, তুমি সুবিচার পাবে। ও নিজের শালির ছেলে সবকিছু প্রমাণ টমান নিয়ে গেল। ঠিক আছে, সব রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং সব আছে। যার পরে সবাই শুনলো, জামাই, মেয়ে, ওর শালার বউটাও করলো। ওর মানে জামাই আমার দায়িত্ব নিল। শ্বশুর যে আমার এত ক্ষতি করেছে, আমার দায়িত্ব নিল, আমার শ্বশুর বাড়ি ঠিক করে দেবে, আমার টাকা পয়সা দিয়ে দেবে, বিনিময়ে ওর শ্বশুরকে ছেড়ে দিতে হবে। আজও পর্যন্ত ওর জামাই টাকাও দিল না, আমার শ্বশুর বাড়িও ঠিক করলো না, কিছুই করলো না। ডেট দিয়ে 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 সরে যাচ্ছে। আর ও শালা, মেজো শালা বললো, আমরা আমার ঘরেরটা বুঝে নেবো, তুমি তোমার বাইরেরটা বুঝে নাও। মানে মারপিট, খুনোখুনি একটা সাজেশন দিয়ে দিল। আমি বর্তমানে যা পরিস্থিতি, 1 বছর ওয়েট করলাম। ওরা কেউ কোনো করে না নিজে সংসার করছে, না আমার ওই জায়গা ঠিক করে সংসার করিয়ে দিচ্ছে। আমার দাবি দুটো, আমার চাই সংসার। কোনোটাই দিদিভাই কোনো কিছু করছে না। 1 বছর ধরে আমি হ্যারাসমেন্ট হচ্ছি। আর এ ঘুরে ফিরে বলে আমার সাথে ঘুরতে চাও, আমার সাথে এই কর, কোনো অধিকার দেবে না, কোনো মানে সম্মান দেবে না, কিছু দেবে না। এদিকে শাখা সিঁদুরও পড়িয়েছে, সেই দায়িত্বটাও পালন করে না। কি চাইছো? আমি চাইছি, নয় ও সংসার করুক দিদিভাই, আর না যদি সংসার করে, আমার টাকা ফটো আর আমার ওই শ্বশুর বাড়ি ঠিক করে দিই। কেননা যখন উকিলের চিঠি দেয় ওকে তখন নক করেছিলাম, ওরা চিঠি দিয়েছে, ওদের সাথে আমি বোঝাপড়া করে নি। ও নিজের পিঠ বাঁচাতে, ও সংসার করবে বলে পিঠ বাঁচাতে। যে শ্বশুর বাড়ি এত খারাপ, দেখো বোন, আমি তো একটু অন্যরকম কাজ করি। আমার কাজটা কিন্তু কারো হয়ে কথা বলা নয়, তাই না? আমি যে কাজটা করি, ওর শ্বশুর বাড়িও কিন্তু ভালো না। ভালো দিদি যদি হতো, ও কি ওর শ্বশুর বাড়ির লোক কিন্তু আমাকে ডেকে নিয়ে বুদ্ধি দিত না। কেন বলো তো? আমি কি বলছি, আমি বোঝো, শোনো, আমি আসল কথা, ওর শ্বশুর বাড়ির লোক কি করে, আমি তোমারটা দেখবো। তুমি সমস্যা বলতে এসছো। আমার কথা হলো কি, যে আজকে তুমি 6 বছর শ্বশুরবাড়ি ছাড়া আছো, তখন শ্বশুরবাড়ি খারাপ ছিল। আজকে তুমি 3টে অপশান দিচ্ছ, যে আমার ফটোগুলো ফেরত দিক, রাইট আছে তোমার। সেকেন্ড হলো তোমার কাছ থেকে টাকা নিয়েছে, সেটা দিক। তৃতীয় পয়েন্ট তুমি যেটা বললে, সেটা হলো আমার শ্বশুরবাড়ির সাথে যেটা আমাদের মিলমিশটা করিয়ে দিক। মিলমিশ মানে যে চুক্তিটা ছিল, সেটা আমার সংসার হতেও পারতো, সেই যে মানে চিঠির মারফতে। তখন তো একটা মিটিং এর একটা সময় ছিল, সেটা আমাদের মিশন। আমার মাথাটা দাও, আমি প্রণাম করি, তুমি মাথাটা গেছে পুরো।
আজকে যখন তোমার শ্বশুর বাড়িতে তুমি যদি সম্বন্ধ পর্যন্ত দেখতে তাও তোলা যায়, তুমি একটা ছেলের সাথে 2 বছর রিলেশন করলে, ব্যাপারটা বোঝো বোন। একটা চুক্তি হলো, তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখছো, সেই তোমার বাড়ি যাতায়াত করছে, সেই ছেলে যদি গিয়ে বলে যে আমি এখন অ্যাকচুয়ালি খেয়ে খুয়ে শেষ করে এবার তোমার কাছে দিয়ে গেলাম, সেও এরকম ক্যারেক্টারের ছিল। আজকে আমার স্বামী বাজে ক্যারেক্টারের ছিল, আমি ওই দেখে চলে এসেছি, অত্যাচার সহ্য না করতে, এবং পেটে খিদে ছিল, সন্তান নিয়ে চলে এসেছি। তারপরে আমি আবার এই ভুল কাজটা করলাম, ভুল কাজটা করে এখন আমি আবার ওই বাড়িতে বায়না করছি বাচ্চাদের মতো যে আমি ওই বাড়িতে আমাকে তুমি তুলে দিয়ে আসো, বা আমাদের ওই বাড়ির সাথে সমস্যা মিটিয়ে দাও, বা আমার ওই বাড়িতে কিছু পাইয়ে দাও। এটাই তো তুলে দেবে না, ওর জামাই দায়িত্ব নিয়েছে। রেকর্ডিংটা আমি পাঠিয়ে দেবো দিদি ভাই। জামাই দায়িত্ব নিয়েছে মানে ওর শ্বশুরকে ছেড়ে দিতে হবে। প্রথম দাবি এটা ছিল না, প্রথম দাবিটা লড়াইটা ছিল তো তোরই সংসার করতে হবে। তুই যখন আমার সঙ্গে ঘুরেছিস, এত কিছু এত সব করেছিস, সেই ঝামেলাটা নিয়ে মিটিং হয়েছিল, তখন সবকিছু অন্যায় শুনে ওর নিজের জামাই দায়িত্ব নিল। কার নিজের জামাই? মানে দ্বিতীয় পক্ষে নিজের মানে জামাই আমার দায়িত্ব নিল, কি জানেন? দ্বিতীয় পক্ষে নিজের জামাই মানে ওনার মেয়ের বর? হ্যাঁ, ওনার বড় বড় মেয়ে আছে, একটা মেয়ে। আচ্ছা, তার জামাই। হ্যাঁ হ্যাঁ, শ্বশুরের দায়িত্ব নিল। দায়িত্ব কি দায়িত্ব নিল? দায়িত্ব নিল আমার শ্বশুর বাড়ি ওর জামাই ঠিক করে দেবে, ভয়েস রেকর্ডিং সব আছে। আচ্ছা, হলো, তারপর? আর টাকা পয়সা ফেরত দিয়ে দেবে, ফটো ফেরত দিয়ে দেবে। আজ 1 বছরের মধ্যে কোনোটাই। তাহলে জামাইকে ফোন করো। এবার মেয়েকেও কতবার ফোন করা, জামাইকে ফোন করো। এবার দাঁড়ান দিদি ভাই, এইবার যেই ওই কথাটা নিয়ে দ্বিতীয়বার যেই মানে আরেকবার মিটিং এ বসা হলো, তখন আমাকে ওরা এসে বলছে কি, ওরা আবার আমার শ্বশুর বাড়ি ফোন করেছে। ওর জামাই আবার আমার শ্বশুর বাড়ি কি করে ফোন নাম্বার জোগাড় করে ফোন করেছে। কেন? কি করে? কেন ফোন নাম্বার? কেন? ও তো রেসপন্সিবিলিটি, ও তো নিয়েছে দায়িত্ব, তো তাই জন্য ফোন নাম্বার জোগাড় করে করবেই। হ্যাঁ, নিয়েছে। নেওয়ার পরে তখন যত মিথ্যে কথা ওদের বলেছে, আমি কার সঙ্গে চলে গেছি, ওরা সবকিছু দেখতো, মানে এইসব ব্যাপার সবকিছু। তাহলে এগুলো হয়ে গেছে। এবার তাদের ওই শ্বশুরবাড়ি থেকে কি বলেছে? প্রথম পক্ষের শ্বশুরবাড়ি থেকে আমার ওই যে ওদের সব মিথ্যে কথা বলেছে। তোমাকে কি নেবে বলেছে? না না না। তাহলে আবার বাচ্চাদের মতো সে নেবে না, তুমি জেনে শুনে আবার আমার কাছে এই আবেদন করছো কেন? আমি দিদি ভাই তোমার কাছে আবেদন করছি না, ওর জামাইয়ের কথার মারফতে আবেদন করছি। তাদের জামাইকে ফোন করো যে ওই বাড়িতে তুলে দিতে। আসবে না, হবে না, পারবে না তো। আচ্ছা, এটা তো ইম্পসিবল। পসিবল কি কাজটা? না, আরো তো যেটুখানি। তুমি জেনেই বা কেন অপশনটা রাখছো যেটা পসিবল নয়? আমি তো ওদের কাছে দাবি রাখি। নিশ্চয়ই তাহলে কোনো একটা তোমার চিন্তা ভাবনা আছে যে আমাকে ওই বাড়িতে তারা তুলতে পারবে না। আমার কথাটা হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে, তোমার শ্বশুর যা করেছে, এখন আমার ফেরার রাস্তা কোথাও নেই। তাহলে তোমার শ্বশুরের দায়িত্ব নিতে হবে। ওরা শ্বশুরকে দায়িত্ব নেবে না বলে নিজে ঘাড়েই নিজেরা দায়িত্বটা নিয়েছে, আমি কাউকে দায়িত্ব দিতে যাইনি। তাহলে এখন তুমি কি চাইছো? চাইছি এখানে এসে কি বলতে চাই? এখানে বলতে যাচ্ছি, ও যাতে সংসার করুক, আর আমার বাবার চুক্তি যা হয়েছিল সেই হিসাবে। কথার মিল হচ্ছে না। ও তো একটা একবার চাইলে যে ও আসুক, আমার ফটোগুলো ফেরত দিক, আমার 60,000 ফেরত দিক। বলো ভাই, ফার্স্ট আমার বক্তব্য, ও সংসার ওকে। সেকেন্ড অপশন, সেকেন্ড অংশ, ও যদি মানে আমাদের বাবাদের সাথে যা চুক্তি হয়ে যা সংসারের কথা ছিল সংসার করুক, এইটা যদি ও না পারে, তাহলে আমার টাকা পয়সা, ফোন, আমার শ্বশুর বাড়ি, ওর জামাই যে দায়িত্বটা নিয়েছে সেইটা পালন করে, কিছুই না। নয় ও সংসার করুক ফার্স্ট। আমি যদি হই, আমি এই চুক্তিতে কখনোই রাজি হব না। তাহলে কি চুক্তিতে কি হবে? কারণ আমার কথা হলো, তুমি এক জায়গায় বাজে কাজ করে ফেলেছো, ভুলবশত হোক। এই দায়িত্বটা তো আমি দিচ্ছি না, ওরাই নিয়েছে। ওরা নিয়েছে, ওরা তো তার জন্য তো হয়ে গিয়েছে, মীমাংসা করতে গিয়ে তো কথাবার্তা হয়ে গিয়েছে, তোমার শ্বশুর উল্টো পাল্টা করে দিয়েছে। হ্যাঁ, তো সেখানে তার নেবে না। হ্যাঁ, তাহলে ওটা ছেড়ে দাও, যে অপশনটা। এখন তো জামাইরা সংসার করতে দিচ্ছে না।
তোমার স্বামী কি তোমাকে অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ করবে। ফোন করো তোমার স্বামীকে। এখন করব? হ্যাঁ, কোন স্বামী? এই মানে পরেরটা, ও আগেরটা করবে না। আগেরটা তো করবে না, তাহলে আগেরটা চুক্তিপত্র যদি জামাই দায়িত্ব, তাহলে আগেরটা এবার যাচ্ছ কেন এগিয়ে? ওরা যাচ্ছে, আমি যাচ্ছি না দিদি ভাই। ওরা যাচ্ছে তো তোমার ওটা হবে না, আমি আগে বললাম ওটা হবে না, ওটা নেবে না, ওটা বাদ দাও। এবার কি কি চাও? আমি এটাই চাই। একে চাও? তাহলে এ তো তোমাকে নিয়ে সংসার করবে না। ও কিভাবে করবে এবারে, এইটা ওকে মিশাতে হবে, নাহলে আমি রাস্তায় ভাসবো। ওর জন্য তো আমি ফেসেছি। ওর জন্য তুমি ফাঁসনি, দুজনারই দোষ আছে, দুজনাই ফেসেছো। ও কিসে ফেসেছে? ও তো বউ বাচ্চা নিয়ে সংসার করছে। হ্যাঁ, ও তো বউ বাচ্চা নিয়ে সংসার করছে। না না, ওকে তো তুমি ফাঁসাতে পারবে তো, তাই বললাম দুজনাই ফেসেছো। এখন ও যদি এখন তোমাকে যদি আমি ফোন করে একটা প্ল্যান করে দিই, তোমাকে একটা প্ল্যান ছকে দিই, সেই প্ল্যানে যদি ও ধরা পড়ে আমাদের কাছে, তাহলে কি হবে জানো? আমি কি করে জানবো দিদিভাই? সবকিছু যদি আমি জানি তাহলে আসবো কেন? তাহলে সেই প্ল্যানটাই তো করে দেবো। সেই সেই প্ল্যানে ধরো তুমি আগে জিজ্ঞেস করো তুমি ঘর করতে চাও কি চাও না, আমি এখানে প্রমাণ করে রাখবো। ও করবে, ও ঘুরতে যেতে হবে। আরে বাবা, আমি প্রমাণ নেবো না। আচ্ছা ফোন করছি। হ্যাঁ ফোন কর, আমি কথা বলবো না। তুমি তোমার মতো করে গল্প করো, তুমি তোমার মতো করে ফোন করে এখানে স্পিকারটা অন করো। হ্যাঁ করছি। 11 বার করেছে আসার সময়, আমি ফোনটা রিসিভ করিনি। এখানে করো। তাকে ঝগড়া করে বলছে তোর বাবাকে ডাক, ভাইকে ডাক। ও ঘুরতে যাওয়ার জন্য এক পায়ে খাড়া। ফোনটা করে কথা বলছো কেন? এখনো ধরেনি। রেকর্ড হলে শোনা যায়? টাইম ওঠে, দিস কল ইজ রেকর্ডেড বলে? ধরলে টাইম ওঠে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায়? আমি তো এই বাড়ির শিয়ালদা দিকে এলাম। তারপরে খাওয়া দাওয়া করেছো? না না খাইনি। রান্না করেছো? রান্না করিনি। তারও দুবার এসে বাজারে এসে কাজামাজি হয়ে গেছে, তারপরে তাকে নিয়ে তার দুটো জল নিয়ে এসে বাঁচিয়ে দিলাম। দিয়ে তারপরে সোমনাথ এসে আমাদের পূজাপাতা করবো, আমি তো শিয়ালদাতে আমার কাজ আছে। আমরা ঠিক আছে তোরা যা পারিস কর, আমার কোনো অসুবিধা নেই। ছেলেকে ফোন করলো, ছেলে তো ঘরে নেই। তারকদা এসে কি বলছে? তারকদার সঙ্গে আমি তাকে বলে দিচ্ছি, ভাই একটা কাজ কর, তোরা যখন সবাই যখন সব কিছু একটা কাজ করে, আমাকে এখানে শুধু আমি ছেলেটার একটা দায়িত্বপূর্ণ যেটা আমার ছিল, ছেলেও তার ছেলের মতো সেটা চাপাই করুক। তা আমার দায়িত্ব যখন আমার সব পূরণ হয়ে গেছে, তাহলে একটা কাজ কর, আমি আমার এখানে 1 সপ্তাহ আমি টাইম নেবো, যদি কাল পরশুর মধ্যে আমার হয়ে যায় যেখানেও থাকা, তাহলে হবে, নাহলে আমি 1 সপ্তাহের মধ্যে আমি এখান থেকে আমি আমার এখান থেকে মানে ওই বাড়ি থেকে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, কারণ আমার জামাই আসবে বলে আসলো না, তাকে এরা সব নাটক। শোনো, আমার তো কথা, আমার সঙ্গে পেটার করলে আপনি সবাই কি বলতো, আমার সঙ্গে সুযোগ নিয়ে মিথ্যা কথা বলে আমার উপরে সবাই চর্চাটি করে। তারকদা বললো তো যে জামাই আসবে। তারকে আমি বলেছি, ভাই আজকের দিনে দেখ যা করেছি, বলছে না আমি আজকে একটু কাজ আছে, আমি রাত্রে আসছি, আমি শিয়ালদাকে যাবো না, আমি দিনের বেলা যাচ্ছি না, আমার পরিবারের জন্য আমি যাচ্ছি। তারপরে আমি এইসব সমস্যার জন্য আমার যেতে হবে পরিবার নিয়ে। ভদ্রলোক এসছে যখন, আমি তার মালটা নিয়ে আসি। যে তারও দুবার এসেছিল, দুবার এসে তারপরে তারও জল ছিল গ্রামে, ওই তারপরে গোসাই বউ এসেছিল, তারপর জল নিয়ে দিয়েছে। কল্পনাও ছিল, কল্পনা প্লাস্টিক আনতে এসে আমার হয়তো প্লাস্টিক নাই এসছি, আমি আনি। তারপরে যাই হোক এইসব নিয়ে ঝামেলা নিয়ে তারপরে আমরা ঠিক আছে। আমার দরকার নেই, কারোর দরকার নেই, আমি আমার একাই থাকবো। আর এখানে যদি কেউ কিছু যদি করণীয় কারো যদি কর্ম যদি না হয়, আমার কর্ম আমি আমার করবো। আমার যেখানে কর্মস্থান যেখানে হবে আমার করতে হবে, আমার কি আছে। তা আমি কি করবো? হ্যাঁ, আমি কোথায় যাব? তুমি তোমার ব্যবস্থা তোমার তো হয়ে গেছে, তোমার জামাইবাবু বাবাকে দিয়ে আমার তো আমি তো সেই জন্য তারকের সঙ্গে ঝগড়া করি, সেই জন্য ঝগড়া। আরে তুমি তো বললে তোমার বাবাকে ডাকো, জামাই বাবুকে ডাকো, আমি কি বললাম? তুমি দেখে এই যে রাস্তায় টর্চারি করছি, আমি আর টর্চারি করবো না, যাবো না। আমি তারকে বলে দিচ্ছি, তারক বললো ঠিক আছে। আমরা যখন ব্যাপারটা আমি যখন অনেক ফেরাম অনেক কিছু করলাম,
দেখো তুমি রাস্তায় এসে যেগুলো করো ওটা কি শোভনীয় কাজ বলো? আমি জ্বালাই করে করি, আমার কিচ্ছু না, আমরা জ্বালাই করে করি। দেখো ওদের জ্বালাটা আমার না, কারো জ্বালা না, কারো জ্বালা আমার জ্বালাও যদি আমি তোমার বলছি সেটাও যদি তোমাকে হাতে পারবে সেটাও যদি বলতে না, তাহলে কি মানে মনের একটা, আর আমাকে বিশ্বাস কেউ করার দরকার নেই, কেউ করবে না, কারণ আমার কপালটাও খারাপ, সত্যি কথা বলছে। আর ইয়ে করো না, আর রাস্তাঘাটে আমি করবো না। আর আমি ওদেরকে বলেছি আর যে যেটা ভালো হয় সেটা করবে, আর আমার মতন আমি যেটা করতে পারি আমি আমার করব। আর আমি আজকে বাজারে বলে দিচ্ছি, যদি আমার উপর কেউ যদি আঙুল তুলে যদি আসতে পারে আসুক, আর আমার যদি মারধর করে করুক, দেখবো কার কত ক্ষমতা মারবে। যদি ক্ষমতা থাকে মারবে, গায়ে হাত দিতে পারবে, এই জন্য আমি বলেছি, আমি সে কথা বলবো কেন, আল্লাহ মারুক, যদি ক্ষমতা থাকে এইসব টর্চারই কেন মারুক। জিজ্ঞেস করো তুমি সংসার করবে কিনা আমাকে নিয়ে, পারবে না, ওকে বলতে দাও তারপরে। কারো বাপের বাটা নেই এখন পারার যে ক্ষমতা, আমি বলছি কারো বাপের বাটা নেই, গায়ে একবার হাত দিয়ে দেখুক না। আমি বলছি আমি যত বলি গায়ে একবার হাত দিয়ে দেখুক না, এখন ওইভাবে করবে, ওইভাবে করবে, গায়ে কারো হাত দিতে কারো বাবার ক্ষমতা নেই। আমি বাবার ক্ষমতা নেই, আমি কারো ভুলও করিনি, কেন বলতো আমি আমাকে কেউ বিশ্বাস করতে পারছে না, ব্যাপারটা এই যে এরাও করতে পারেনি আমাকে দীর্ঘদিন, আমার এই বিশ্বস্ত হারিয়ে আমি সবাইকে কি হতো এই যেরকম বসে আসছে বললো দেখ তোর আগে তোর ভুলটা কোথায় বলতো, একেবারে গলে পড়ে হেসে যে কথাগুলো উড়ে দিবি না, এই উড়িয়ে দেওয়াটাই একটা মানে মারাত্মক তোর অন্যায়। এইটাই হচ্ছে অন্যায়। আর আমি লেলিয়ে পড়ি, আমরা সবাই লেলিয়ে পড়ি, এই লেলানোর জন্যই আজকে এই অবস্থা। কেন বলতো এই লেলানোর জন্য। আর হ্যাঁ রাখো, আমি রাখো, আমি ধরে ভাত বসিয়েছি, ভাত খাই, তারপরে আমি ভাত বসিয়েছি, এখন আমি ভাত বসিয়েছি, আমি রাখো। শোনো 1 মিনিট হ্যালো, মিনিটে তোমার বাবাকে দিয়ে তুমি হুমকি দিয়েছো যখন, আরে হুমকি তো তুমি দিলে কালকে যখন কাজে আসি, তুমি কি বললে যে তোর বাবাকে ডাক, কাল কখন দেখা করবি, তোর জামাই বাবুকে ডাক, কখন আসবে। আমি কি ওরকম করলাম? আর রাস্তাঘাটে কি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? তুমি তো তেড়ে তেড়ে এসে খারাপ ব্যবহার করো, 5টা লোক দেখে, এতে খারাপ না বলো? তুমি বলো, তুমি তো একেবারে মূর্খ নয় না, আমি এটাই বলতে চাচ্ছি। আজকে দেখো আমি যখন খারাপ যখন করছি তো আমার 5 জনকে বোঝাও যে এইভাবে করছে বোঝাও। আরে তুমি কি বলছো? তুমি বলো। আমি অন্যায় করেছি, আমি সবার কাছে অন্যায় করেছি, আমি বলছি আমি অন্যায় করছি। দেখো তুমি একটা সমস্যার জন্য, আমি একটা সমস্যার জন্য এই কাজটা করা হয়েছে, তাই বললে তো মান সম্মান দেওয়ার জন্য করা হয়নি। তোর মা মাসি সবাই নিয়ে আমি বলছি আমি অন্যায় ভুল করেছি, আমি তো বলছি, আমি স্বীকার করছি, তাহলে আর এত কথা কি আছে? তাহলে আমার অবস্থাটা কি হবে? উফ, টু দ্য পয়েন্টে কথা বলো না, বলো আমি সংসার, আমার অবস্থা কি হবে বলে বললাম, তুমি আমাকে নিয়ে সংসার করবে কি করবে না করো। পেটে ভাত নেই তো, ও নিজে রান্না করে খায়, শ্বশুর বাড়ি থাকে কে, ভাত দেয় না তো, কোনো বেলা খায় কোনো বেলা খায় না। 3 বছর আমার কাছে খেয়েছিস, আগের বছর থেকে ঝামেলা পর থেকে আর ভাত দিই না, কেউই ভাত দেয় না, তাহলে লোকটারই কপাল খারাপ, আমি লোকটার পাশেই দাঁড়াবো। কি বলছো? আমাকে দিলে তো। হ্যালো, আর সোজা কথা একটাই বলো, একটা কথা শোনো, তুমি সংসার করবে? রেগে আছে এখন, কথাই বের করা যাবে না। দিদি ভাই এই মুহূর্তে মাথা পেটে কিছু নেই তো, সারা ঘর করবে কি করবে না এটুকু ও এখন বললে অন্য কিছু বলবে, বলুন, কিন্তু এটা আমি রাতে রেকর্ডিং করে রাখতে পারি। তোমার স্বামী তো ভালোই থাকে, দোস্ত তাহলে তোমার ওই যে। হ্যালো, আরে চান করবে, তোমার একটা কথা বলছি, রাগ করো না, সবসময় রাগ করো কেন? আমি কারো কথা শুনবো
শুনবো না কেন? আমার তো আমি তো বদমাশি সবার সঙ্গে করছি, সেটা তো শুনে কি হবে? আমি কি বদমাশি করছি তোমার সঙ্গে? সবাইকে তো আরে বদমাইশিটা তো এটাই করো রাস্তাঘাটে, ওদের একটা আমার পরে আরে ঘর করার কথা বলো না। শাস্তি দাও, আর কি করবো? শাস্তি দেবো, আমি কি করবো? আমি কি করতে পারি? আরে তুমি সংসার করবে, সংসার করবে, তুমি তোমার বোঝো, তুমি যখন ওদের সঙ্গে বোঝো। ওদের সঙ্গে কেন বুঝতে যাব? বলে আমি তোমার সাথে সংসার করবো, তুমি সংসার করবে? তুমি নাটক ছাড়ো, 4 মাস যখন করেছো, এই 4 মাসের হিসাবটা তাহলে আমি ওদেরকেও আজকে সেই হিসাবটা দিয়েছি। কেন করেছো তোমরা? জেনে শুনে কেন আমার এই ঘাটা দিয়েছো? কে ঘা দিয়েছো? বলছে ওই করেছে, সেই প্রতিবাদ। আমি কি করেছি? আমি তো তোমাকে খুঁজতে যেতাম। ছুটি মারা তাদের বলো না। দোষ তোমার গো। কি আমার দোষ তোমার। আমার কি? তোমাকে ডিস্টার্ব করে তুই বাবা মাকে ইনভলভ করে ফেলেছো, সেখানে মানে কোনো হুমকি টুমকি দিয়েছে, সেই জন্য উনি এরকম করছেন। কেউ হুমকি দেয়? ওই তো বললো তো, তুমি তো বলছো। মানেটা বুঝতে পারছো না দিদি? আমার সব বোঝা হয়েছে। ও যখন মানে বলতাম যে সংসার করবে, তুমি মায়াও তো দেখাচ্ছ, তুমি তো কথাও বলছো না। না এখন আর ফোন করবো, আমি যতবার কল করলাম আমি ও করবো। বলবেই না। তাহলে বলবে না এখন? তাহলে ফোনটা ধরে দিচ্ছ কেন আমাকে? রেখে দেখো, ও এখন বলবে তুমি না। শান্ত মাথায় আগে জিজ্ঞাসা করো। হ্যাঁ, করে রেকর্ডিংটা পাঠাতে পারি। রেকর্ডিং না তুমি পাঠাও। ও প্রচুর রেকর্ডিং আছে ওর। ওই আজকে রেকর্ড, আমার প্রচুর রেকর্ড দরকার নেই, কারণ তুমি যা বলবে আমি বুঝতে পারবো না, সব রেকর্ড শোনার টাইম নেই। আজকে কি বলছে ওকে খালি টু দা পয়েন্টে জিজ্ঞেস করবে, আমি আর তুমি সংসার করবে। এবার তুমি যদি বলো বোন যে আমার সাথে সংসার করতে গেলে আমাকে 15 লাখ টাকা সম্পত্তি লিখে দিতে হবে, তবে দিদি আমি ওর সাথে সংসার করবো, তবে আমি ওকে খেতে দেবো, তাহলে আমি বলবো যে বোন এখানে আমার কাছে এসো না। সংসারটা আমি চাইবো আগে সংসার হোক, স্বামী তোমার কাছে থাকে, তাকে তো বড় বউ খেতে দিচ্ছে না। না, ওই তো রান্না করবে তারপরে খাবে। ওটাই আমি জিজ্ঞেস করলাম। ওই জন্য আমি একটা, দেখো পুরুষ মানুষ ঠিক আছে, কোনো না কোনো জন্য উনি আজকে একটা ভুল কাজ করেছেন, আমি জানছি উনি ভুল কাজ করেছেন, কিন্তু আজকে যেটা তুমি বলছিলে যে তোমাকে ঠকিয়ে তাদের সাথে সংসার করছে, হ্যাঁ, কিন্তু এর দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু তাহলে তো ইনি ভালো। তাহলে আমার তো দায়িত্ব উনি পালন করছে না। না, তুমি আমার কথাটা বোঝো। উনি দায়িত্ব যেমন পালন করছে, যদি প্রথম স্ত্রীকে যদি কেউ সম্মান করে, দ্বিতীয় স্ত্রীকে সে সম্মান করবে। আমার কথা হলো কি, তুমি আজকে দিদিভাই এখানে একটু তোমার একটা জায়গা আমি ধরে নিই, আমি বলছি শোনো, তোমার সাথে তার একটাই মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তুমি আমাকে চুক্তি করেছিলে, এই চুক্তি তুমি করছো না, রাজি হচ্ছ না। সেই চুক্তিটা এই বলেই তোমাদের মধ্যে এই সংসারটা হচ্ছে না, বা তোমার প্রতি সে কোনো দায়িত্ব পালন করছে না। তোমার ওই চুক্তি নিয়ে আসছো যখনই কথা হচ্ছে, আর ও চুক্তি পাচ্ছে না এখন, কারণ যথেষ্ট এজেড পার্সন তিনি, বয়স্ক তো না। তাহলে একটা বয়স্ক মানুষ সারাদিনে কত খাটতে পারে বলো? ও প্রচুর খাটে। এবার প্রচুর খাটছে তুমিই বলছো, তাহলে সে কি করছে? তুমি যদি তার কাছে থাকো এবং তোমার মেয়ে তার কাছে থাকে, ও থাকবে কোথায়? ও তো ঘর ভাড়াও নিতে বলেছি, সেটাও তো নিচ্ছে না। ওরা মারবে, ওরা এই লোকটা। তুমি নাও দিদি ভাই এখানে একটু বোঝো, ওরা নিজেরাও ভালো রাখছে না লোকটাকে, আমাদেরও ভালো থাকতে দিচ্ছে না। বুঝলাম। এইবার সেই টর্চারিংটা এই লোকটা ওদের সাথে তো পারে না, ওরা মারে এই লোকটাকে, সেই তোমার সাথে করছে, আমার সাথে করছে, তাহলে কষ্ট পাচ্ছি তো আমি। মানে ফাইটার লুটছে ওরাই, এর টাকা খাচ্ছে, পয়সা খাচ্ছে, একে দেখছে না। দেখছো, কথা শুনলে ভাত রান্না করে খাচ্ছে, ছেলে বউ সবাই রয়েছে, কিন্তু ও দীর্ঘদিন ধরে রান্না করে খায়, নিজের ভাত নিজে খায়, বাজার করে মানে খায়, সে ওর প্রচুর ইতিহাস আছে। যাই হোক, সেই মারফতে যখন আমার বক্তব্য এসছো যখন, তাহলে তুমি সে বউর সম্মান দিয়ে ভালোভাবে থাকো না। দেখো আমি একটা কথা বলি, তোমার বউ বড় বউ পয়সা করে কে ভালোবেসেছে তার? হ্যাঁ, তুমিও তাকে, ওকে ওর সবটাকে ভালোবেসে, সবটাকে ভালো। তাহলে একটা জিনিস বাদ দিয়ে দিয়ে তুমি দেখি তো ভালোবাসো, আমি তোমার সঙ্গে জুড়ে দেবো। যাও। কোন জিনিসটা বাদ দেবো? ওই তুই চুক্তিপত্র কি হয়েছিল, কবে কত সালে, ওটাকে তুমি বাদ দিয়ে দাও। তুমি সংসার জীবন করো। না দিদি ভাই, ও ইনকাম করছে, ভাড়া আগে করবে তোমাকে। ও ভাড়া তো এখন থাকতে পারবে না, তাহলে ওই বোর ফ্যামিলির সাথে চুক্তি তোমার আগে করতে হবে। ওরা তো ওকে মারবে, ওকে খেতেও দেবে না, আমার সাথে থাকতেও দেবে না। তুমি তো থাকো গড়িয়া, তাহলে থাকে মেদিনীপুর। না, ও ঠিক আছে, মানে কাছাকাছি থাকো। নামটা বলো না। কাছাকাছি থাকো। হ্যাঁ। আচ্ছা, এখানেই বউটা থাকে? ও তো শ্বশুর বাড়িই থাকে, ও ছাদে পড়ে থাকে, বউ থাকে এসি ঘরে, ওর ঘরে জায়গা নেই, কুকুর হয়ে পড়ে আছে। তার জন্যই তুমি আশ্রয় দাও। আশ্রয়টা আমি দেওয়ার জন্যই বলেছি ওকে
1.5 কাঠা জায়গা কেন, আগে বাসকুটির ঘর হোক। ওরে পাগল, একটা 1.5-2 কাঠা জমি কিনতে গেলেও পয়সাটা কোথায় পাবে এখন? ওর সব আছে, ওর সব আছে। তুমি দিদি ভেবো না ও মানে অক্ষম। তুমি তো নিজেই বলছো লোকটা খুব পরিশ্রম করে, নিজে হাতে রান্না করে, আবার তুমি বলছো আর্থিক দিক দিয়ে ও 1.5 কাঠা জায়গা কিনারও ও কিন্তু অক্ষম মানুষ নয়। ওকে যা বলা হয়েছে ওর ক্ষমতার মধ্যে, ওর বাজেটটা যা দেওয়া হয়েছে ওর ক্ষমতার মধ্যে। বাজেটটা দেবে কেন ভালোবাসায়? থাকবে কোথায় দিদি ভাই? আমার তো একটা বড় মেয়ে আছে। ধরে নাও তোমার একটা বড় মেয়ে আছে, এই চিন্তা তো আমি আগে করা যেটা উচিত ছিল। করেছি, আমি কিন্তু লোভে পড়ে বা কোনো চাপ সৃষ্টি করে ওর সাথে এই দাবিটা করছি না। প্রথম কথা দিদি ভাই, আগে একটা মাথা গোজার জায়গাটা কোথায়? আমার তো একটা বড় মেয়ে আছে। তা আমি যখন মীমাংসা ধরো গেলাম, ঠিক আছে, ও বাসা ভাড়া মানে একটা ঘর ভাড়াও তো নিচ্ছে না। কি চাইছো আমার কাছে সেটা তো তুমি বলতে পারছো না। আমি চাইছি ও সঠিক জায়গায় সঠিকভাবে আমি ওর সাথে থাকবো। ও কিভাবে থাকবে? তোমার সঠিক জায়গায় সঠিক ভাবটা কি? ও মানে বর্তমানে ও ঘর ভাড়া করবে না জায়গা কিনবে, সেটা ও করুক। ওরে পাগল, জায়গা কিনলে কি ঘর হয়ে যায়? আগে ভাড়াই থাকতে হবে তো। ওর সব ক্ষমতা আছে ভাই, ওর সব ক্ষমতা। মানে আজকে জমি কিনে ব্যাস রাতারাতি বিল্ডিং করে দিল, দিয়ে বউকে নিয়ে এসে সাজিয়ে দিল, তাই তো? 2-4 মাস তো থাকবে। তাহলে অদ্ভুত কথা বলছো। তার জন্য বলো যে আগে ভাড়া, তারপর জমি কিনে, তারপরে ঘর। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ এগোও। তোমার মাথার মধ্যে ওই জমি, মাথার মধ্যে ওই ঘরটা রয়ে গেছে। তুমি আগে তুমি লোকটিকে ধরো, লোকটিকে তুমি, আমার কথা হলো লোকটি আগে তো ওই লোকটি হাত পুড়িয়ে রান্না করছে, না দিচ্ছে বড় বউ সম্পত্তি লিখিয়ে টিকিয়ে নিয়ে বড় বউ খেতে দিচ্ছে না। 2-3 খানা অটো লিখে নিয়েছে এই লোকটা। হলো, তা আমার কথা হলো তার লেখার রাইট আছে, লিগাল ওয়াই করেছে, ঠিক আছে, চলো। তা খেতে তো দেবে। মানুষটা কুকুরের মতন অন্যের কাছে গিয়ে খাবলাচ্ছে, অত্যাচার করছে কেন? আমার বক্তব্য খেতে যে দেবে, তাহলে স্বামী তো কোনো জায়গায় প্রতিবাদ করছে না। আজকে তোমার পেটে খিদে, তুমি যদি বলো যে আমাকে খেতে দাও, তবে তো দেবে। ওখানে প্রতিবাদ ওই মানে শ্বশুর বাড়ি আছে বলে সেখানে সে ঘর জামাই রয়েছে কেন, তার সবকিছু থাকতে? এইটাই ওকে কে বুঝায়? আমিও তো বলেছি যে তুমি ঘর জামাই আছো কেন? তোমার দেশের বাড়িতে জায়গা জমি আছে, এখানে ইনকাম ভালো আছে, তুমি মানে চোখ বন্ধ করে 2-1 কাঠা কিনে আমাদের মানে সেপারেট হতে পারো। তুমি এবার কুকুরের মতন থাকো কেন? একটা ঘরে ওর পাখা দেয়নি, ছাদে পড়ে থাকে সারা রাত। তাহলে নিশ্চয়ই ওই বাড়িটুকুর মধ্যে উনি কিছু পান। জানি না, আমাকে যেটা বলে আমি মানসিক শান্তি হোক, কিছু হোক, এত কষ্ট করে সে আছে কেন আমি জানি না। আমাকে যেটা বলে, তুমি ওকে একটা অপশন দাও। আমি আমার মাথার উপর দিয়ে যাবে, ছোট করে বলি পুরো ঘটনাটা শুনে, এখন যেটুকু মেন ম্যাটার, ঘর হবে কি হবে না, কি একটা ফয়সালা একটা আসতে হবে। কারণ তোমার লাইফটাও এখানে জড়িয়ে রয়েছে, তার লাইফটাও জড়িয়ে রয়েছে, তোমার মেয়ের লাইফটাও জড়িয়ে রয়েছে, আবার তাদের ফ্যামিলি লাইফও জড়িয়ে রয়েছে। এমন একটা জায়গায় যেহেতু কাগজপত্রে কেউ কোনোদিন কারোর সাথে কোনো বিচ্ছেদ হয়নি, সবাই ঝুলে রয়েছে, মানে ঝুলন্ত ব্রিজের মতো। তো এই মতো পরিস্থিতিতে তুমি একটা কথাই তোমাকে এখন শেখাবো, সেটা হলো কি তুমি তার সাথে রাতে কথা বলো, ভালোভাবে কথা বলো। দেখো কি হয়েছে না হয়েছে, বাবা হুমকি দিয়েছে না কি হয়েছে, ওই অমক এলো তমক এলো না করে তুমি একটা কথাই তাকে বলো, আরে কালকে আমাকে পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমি আর তুমি সংসার করব, তুমি কি করবে? আচ্ছা, যদি বলে হ্যাঁ আমি সংসার করব, কিভাবে করতে চাও, কোথায় থাকবো আমরা? কারণ আমার একটা মেয়ে আছে, তুমি জানো, আমি আছি তুমি জানো, আর তুমি আছো, আমরা 3 জন কোথায় থাকবো? তাহলে কি আমি কি একটা ঘর ভাড়া দেখবো না তুমি দেখবে? আলোচনা বেসিসে আসো। ঘর ভাড়া যদি সে বলে না আমি ঘর ভাড়া থাকবো না, আমি এখানে থাকবো, তাহলে আমাকে কি করে ঘর করবো? তাহলে আমাকে চালো। তাহলে আমার জীবনটা যে নষ্ট হতো, তুমি যেমন তোমার স্ত্রীকে যেমন তুমি দিয়েছো, আমাকেও তুমি এতগুলো বছর, তোমার ক বছর? 4 বছর। তাহলে আমাকেও 4 বছর তুমি ভোগ করেছো। তাহলে আমারও তো একটা লাইফ বলে কিছু আছে জীবনে, আমি তার 3য়-বার আবার বিয়ে করবো না। না, আর এই তাহলে তুমি বলো এই মীমাংসাটা কি করে করবে? আমি তোমার কাছ থেকে লিখিত, তুমি তো আমার ডিভোর্সও করতে পারবে না। ঠিক আছে, উকিল বাবুর মাধ্যমে চুক্তিপত্র করে নেয়, একটা ছাড়কাট করানো বা পঞ্চায়েতের মাধ্যমে, সেটা হলো, ছাড়কাট করতে হবে। ছাড়কাট করলে তোমার যে রাত দুপুরে কাজে যাচ্ছ বা রাস্তা থেকে ফিরছো, তোমাকে অ্যাটাকটা করবে না, এখান থেকে তুমি মুক্তি পাবে। বা কাউকে দিয়ে করাবে না, করলে আবার তুমি তাকে বলতে পারবে না। তো আমার শ্বশুর বাড়ি থেকেও হতে পারে, ওর শ্বশুর বাড়ি থেকেও হতে পারে, ওর থেকেও হতে পারে। আমি চাই
যে আমি আমার বাচ্চা সেফটি ভাবে জীবনযাপন এটা আমি করে দিতে পারবো, কিন্তু তোমাকে এই পয়েন্টে আসতে হবে। বলো তো কি কি পয়েন্ট বললাম? বলবো ফার্স্ট টাইমে বললো তুমি আমার সাথে সংসার করতে চাও কি চাও না? হ্যাঁ কি না, কথাটা হবে লাস্টে হ্যাঁ কি না। আচ্ছা, তোমার কোনো উত্তর যাবো না, হ্যাঁ নাই উত্তর যাবো, হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন কি বললাম? যদি না করো, এতদিন তো আমাকে আবার না করতে এলে কেন, করতে আগে আসুক। যদি হ্যাঁ বা না কিছু উত্তর দেয়, সেই তার প্রশ্নের উপর একটা উত্তরের উপর প্রশ্ন হবে। যদি বলে কি করে করবে করো, কোথায় থাকবো আমরা, কিভাবে করব, তুমি যেটা বলবে সেটা। জমি চাইবে না, তোমার আছে তুমি কেনো, ওসব প্রেশার দেবে না। যদি ভালোবাসা দাও না, পুরুষ মানুষরা এমনিই দেবে। আর আমি তো আছি তার জন্য। ঠিক আছে দিদিভাই, এখানে সাপোর্টে থাকলে তো আছি। বোঝো তো আমি লাস্ট যদি তুমি সংসার করতে পারো, যদি 2-3 মাসও ঘর ভাড়া থাকতে পারো, আচ্ছা চলো আমি আছি। কেন বললো তো? আমি দেখি গিয়ে তার সামর্থ্য আছে, অবশ্যই আমি একটা জমি কেনার জন্য ওনাকে পরামর্শ দেব এবং চেষ্টা করব সুবুদ্ধি দিয়ে তাকে একটা সঠিক পথ দেখানো। কারণ এটা তো তার জীবন নয়। কালকে যখন একদম অসুস্থ, কে দেখবে? না তুমি দেখবে না ও দেখবে, তা লোকটির কি হবে? অ্যাকচুয়ালি লোকটা তো বলদের মতো খেটেই যাচ্ছে, আর একটুখানি মানসিক বা শারীরিক চাহিদার জন্য এখানে ওখানে ছুটে ছুটে বেড়াচ্ছে। এটাই তো তার একটা জীবন। তোমাদের যেমন একটা জীবন আছে, সেটা একটা পুরুষ মানুষের তো জীবন আছে। তার জীবনটাও ভাবো, সে একটা হাত পুড়িয়ে কাজকর্ম করে, তুমি দিন রাত কাটে, সে রান্না করে খাচ্ছে। আমাকে তো সেই দিকটাও দেখতে হবে। তুমি এসছো, তুমি কাঁদছো, তখন আমার তো মনে হচ্ছে একটা পুরুষ রান্না করে খাচ্ছে বাড়িতে বউ থাকতে। ওই পালানো থেকেই তো আমি বন্ধ করেছি, আমি তো দিয়ে গেছিলাম 3 বছর। ঠিক আছে, তুমি 3টে প্রশ্নের বেশি করবে না, একদিনে বেশি কথা বলবে না। তুমি বলবে, এটা একটা হলো। দ্বিতীয় হলো কি, যদি একান্তে এগুলোতে কিছুতে তুমি কিছু করতে পারলে না, ধরে নাও, তাহলে প্ল্যান করো তার সাথে দেখা করবে। বলো আমরা একটু মায়াপুর ঘুরতে যাই, ও বললে মায়াপুরে চলে আসবে। ঘোড়া যেখানে বলবে ওই ঘোড়া নিয়েই তো অশান্তি। তাহলে চলে আসবে, ঠিক আছে তাহলে চলে আসবে, আমি এখান থেকে চলে যাবো। যেটা করার একটা পথ বেরোবে, এইটুকু বলতে পারি। তুমিও ঠিক থাকো, আমি বেশি কথা ভালোবাসি না। আমার মেন এখন আমার সমস্যা, আমার কবে বিয়ে হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল আমার তো নেই, সেটা দাও। আমার এখন কি করতে হবে সেটা, আর কিচ্ছু না। ওই তো বললাম সংসার, ব্যাস বুঝে গেছি। হয় সংসার, নাই তোমাকে কোনো ছাড়কাট করে, একটা কোনো ডিস্টার্ব না করে, তোমার প্রতি এই অধিকারটা না পালায়, কোনো রকম ভাবে রাস্তাঘাটে যেন ইনসাল্ট না করে, তাই তো? চলো হয়ে যাবে, যাও। আর এই হিসাব পত্র কি করবে? আমার তো সব ভুল গেল, আমার ভবিষ্যতের হিসাব কি হবে দিদিভাই? ভবিষ্যতের হিসাব তোমার জিরো, কিছু করার নেই গো। আমি তো না, তুমি আইনত গিয়ে দরজায় করা নেড়ে তুমি কিছু পাবে, সামাজিকভাবে পেলেও কিছু পেতে পারো যদি প্রতিবাদটা সেভাবে করতে পারো। ও আপনারা এসছেন, আমি তো জানি না, ফোন তো করেননি, এখন করলেন, ঠিক আছে দাঁড়ান। আমি কি করে বুঝবো? আপনি তো বললেন ফোন করবো গিয়ে। ঠিক আছে, সে বসে আছেন, আমি তো দেখিনি, আমি তো চিনি না, অনেক মানুষ বসে আছে এটুকু দেখতে পাচ্ছি, কিন্তু কে কে ওটা থেকে আমি কি করে বুঝবো? ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, দেখছি। আচ্ছা আমি গিয়ে ফোনটা করবো, ফোনে যা আছে তোমার ফোন না, রিটার্ন আপনাকে রেকর্ডটা পাঠাবে, রেকর্ডটা পাঠিয়ে তুমি আমাকে ফোন করবে একটা, দিদি আমি পাঠিয়েছি, আপনি একটু দেখে নেন। আর কি পয়লা হয়। আর কোনো সমস্যা হলে আমি ফোন করতে পারি? অল টাইম বারবার ফোন করবে না, আজকে 12টার সময় যখন 12টা বাজে ট্রেনটা আসছে, আমি ফোন করেছিলাম আপনাকে যে দিদিভাই এখন গেলে অফিসে পাবো কি পাবো না বলে। ফোন বিজি ছিল। হ্যাঁ 3বার করেছিলাম, তারপরে যাই তো যা আছে কপালে বলে চলে এসেছি। আর কতটা টাইম লাগে এখানে আসতে আমি তো জানি না, সেই টাইমটা জানার জন্য যে আমি ঠিক সময় পৌঁছাতে পারবো কিনা। তোমার অনেক ঘন্টা লাগবে, যাও। হ্যাঁ আজকে ফোন করবে, আমি দেখছি, আমি রেকর্ডিংটা পাঠাবো। হ্যাঁ আজকে মাথা গরম আছে, আসলে ঠিক মতন খাওয়া দাওয়া হয় না তো, আজ না হলে কাল ঠিক বেরোতে পারবে।
নমস্কার নমস্কার। এখানে বসুন। কে কথা বলবে আগে দেখি? ছেড়ে, আপনি এখানে বসুন। আপনার সমস্যা? চার্জই হচ্ছে না। ঠিক আছে, নেই আমার কাছে। বাসে এলেন না ট্রেনে? খাওয়া দাওয়া করেছেন? আপনি চেয়ার নিয়ে গিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। দাঁড়ান, আমি যখন জিজ্ঞাসা করবো তখন বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি এই বাবলি মুখার্জি পুরোনো প্রোফাইল থেকে লাইভ করছি। অ্যাকচুয়ালি আমার যারা এখানে বলছেন দিদি এখন লাইভ দেখতে পায় না, আপনার অনেকদিন পর লাইভ দেখলাম। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন আপনারা বা বলেছো। আমি বাবলি মুখার্জি অ্যাড পেজ, আমার এর আগে একটা পেজ ছিল, সেই পেজটা হ্যাক হয়ে যাওয়াতে ওটা উড়িয়ে দিয়েছি। আর এই নতুন একটা পেজ আছে বাবলি মুখার্জি অ্যাড, তো ওখান থেকে আমি কাজ করতাম। তো যেহেতু এই প্রোফাইল থেকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে কালকে আমি মেসেঞ্জার চেক করছিলাম যে লাইভ করার জন্য, এই প্রোফাইল থেকে তারা দেখতে চায়, ওটা পাচ্ছে না। তো সেই কারণেই আমি আজকে মনে হলো যেন আজকে আপনাদের এই প্রোফাইলটা থেকে লাইভ করি, যাতে আপনারাও সঙ্গে থাকতে পারেন, আপনাদের ভালোবাসা এবং গুরুজনদের আশীর্বাদও পাই। তো সেই কারণেই আজকে বাবলি মুখার্জি প্রোফাইল থেকে লাইভে এসেছি এবং প্রতি মঙ্গলবার আসবো, আসার চেষ্টা করব। ভুলে গেলে জানি না, তবে ভুলবো না, কারণ মেসেজ যেগুলো এসেছে আমি ভোলার হলে তো আজকেই ভুলে যেতাম। আর আমি ভালো আছি, অনেকে অনেক প্রশ্ন করেছেন, আমি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। অনেকে অ্যাড্রেস চেয়েছেন যে আপনার অ্যাড্রেসটা কোথায়। আমার অ্যাড্রেস কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ডের ওখানে আমার অফিস, আর প্রতি মঙ্গলবার অফিস খোলা। আর ফোন নাম্বার অনেকে দেখলাম তো চেয়েছেন, তো ফোন নাম্বার হলো 8250386334, 8250386334। অনেকে লিখছিলেন যে কীভাবে যোগাযোগ করব, তো তাদের উদ্দেশ্যে এই নাম্বারটা আমি দিয়ে দিলাম। আর একবার বলে দিই 8250386334। ঠিক আছে, আমি আসছি নেক্সট লাইভে। কি হলো রে বাবা? ঠিক আছে, আমি রাখছি, আমি নেক্সট লাইভে আসছি।